আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো। সাউন্ড এ, ক্লিয়ার? হ্যাঁ জি ভাইয়া, সাউন্ড ক্লিয়ার। ওদের সাথে আমি একটু কথা বলে নিই ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, শিওর ভাইয়া। আজকে T1 ক্লাসে সকলকে ধন্যবাদ। তোমরা যারা ক্লাস করতেছো, আজকে হচ্ছে আমাদের বার্ষিক নতুন পর্ব শুরু হয়েছে। এখানে হচ্ছে P1 ক্লাস। আজকে হচ্ছে আমাদের তমল ভাইয়া আর হচ্ছে জামিরুল ভাইয়া ক্লাস নেবে তোমাদের। তো একটা বিষয় হচ্ছে ক্লাসে ভাইয়াদের সাথে তুমি যখন ইন্টারাক্ট করবা তখন সেটা হচ্ছে চ্যাট বক্স আর এটা হচ্ছে কিউএনএ। কিউএনএ তে শুধু কোশ্চেন করবা আর চ্যাট বক্সে হচ্ছে তোমরা ভাইয়াদের সাথে ভাইয়া যেটা বলে রেসপন্স করবা। আর উদ্ভাসের সম্পর্কে কোশ্চেন করে তোমরা সময় নষ্ট করবো না, কারণ হচ্ছে তোমাদের এই ক্লাসের ভিডিও, তোমাদের এই ক্লাসের পিডিএফ তোমাদের প্রোফাইলে আপলোড থাকবে। তোমরা সেখান থেকে বারবার ইচ্ছা যতবার ইচ্ছা দেখে নিতে পারবা। এই সম্পর্কে কোনো কোশ্চেন করার দরকার নাই। ভিডিওগুলো তোমাদের প্রোফাইলে পাবা, ক্লাস শেষে পিডিএফটাও ভাইয়া আপলোড দিয়ে দিবে, ওখান থেকে নিতে পারবা। তোমরা জাস্ট হচ্ছে স্লাইড রিলেটেড কোশ্চেন করবা কিউএনএ তে। অন্য কোশ্চেনগুলো দেখা যায় যে ভাইয়া, তো তো তোমাদের যে মেইন টপিকের কোশ্চেন গুলো সেগুলো হচ্ছে স্কিপ হয়ে যায়, অনেক কোশ্চেন পড়লে ওগুলোর পিছনে পড়ে যায়। সো যেগুলো প্রয়োজনীয় যে কোশ্চেন গুলা সেই কোশ্চেন গুলা করবা। তো ভাইয়া একটু পরিচয় দিয়ে শুরু করে দেন ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। অনেক অনেক শুভেচ্ছা। আজকের আমাদের নতুন যেই ক্লাস শুরু হচ্ছে, আবার নতুন করে যে পর্বটা শুরু হয়েছে, আমরা এখানে লেকচার 1, যেটা আজকে P1 হবে, এটা ভেক্টর চ্যাপ্টার। এই ভেক্টর চ্যাপ্টার দিয়ে আমরা হচ্ছে স্টার্ট করছি। সো যারা যারা অলরেডি জয়েন করেছো তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক সুন্দর শুভ সকাল। সো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে অ্যাকচুয়ালি ভাইয়া তোমাদেরকে বলেই দিয়েছেন যে কি করতে হবে। আমাদের এখানে দুইটা সেকশন আছে। অনেকেই এখানে নতুন অ্যাডমিট হয়েছো, সো তোমাদের জন্য একটু বলি, যারা আগে ক্লাস করেছো তারা তো নর্মসগুলো জানোই, বাট যারা নতুন অ্যাডমিট হয়েছো তাদের জন্য একটু বলে দিচ্ছি যে আমাদের এই স্লাইডগুলায় আমরা চেষ্টা করব যে যথাসম্ভব আস্তে আস্তে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সামনের দিকে আগানোর জন্য। ভেক্টর চ্যাপ্টারটা আমাদের অ্যাডমিশনের জন্য বেশ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এবং যেহেতু আমাদের এখন আর ইন্টার এক্সাম হচ্ছে না, সো সেই ক্ষেত্রে আমরা পুরো লেকচারটাকেই সাজিয়েছি শুধুমাত্র ভার্সিটি ক অ্যাডমিশন প্রোগ্রামকে ফোকাস করে। তাহলে ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিট বা এই ইউনিটে যেভাবে করে প্রশ্নগুলো আসে এবং প্রশ্নগুলো যেভাবে করে উত্তর দিতে হয়, আমরা এই স্লাইডটায় সেভাবে করে এটা সাজানোর চেষ্টা করেছি। এইখানে কিছু ম্যাথ, মানে সবগুলা ম্যাথই থাকবে, যে ম্যাথগুলো আমরা হাতে কলমে মোটামুটি কাটাকাটি করে উত্তর বের করতে পারবো। তো এটা আমি ক্লাস করানোর সময় দেখিয়ে দিব। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে খুবই মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। আমি জানি হয়তো মনোযোগ খুব লম্বা সময় ধরে ধরে রাখাটা একটু কষ্টকর, কিন্তু চেষ্টা করবা আর কি ম্যাক্সিমাম টাইমটা যেন ইউটিলাইজ করা যায়। আমি চেষ্টা করব মোটামুটি থরলি যাওয়ার। কোনো একটা টপিক যখন আমি স্টার্ট করব, সেই টপিকের মধ্যে কোথায় কি জিনিস আছে এবং কোনটা কিভাবে করে প্রশ্ন আসতে পারে, কোনটা কিভাবে লিখতে হবে, কোনটা কিভাবে উত্তর দিতে হবে, এই জিনিসগুলো আমি যথাসম্ভব ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এরপরেও হয়তো এমন হতে পারে যে তোমার মধ্যে বা তোমার মনে কোনো একটা প্রশ্ন আসছে, যে প্রশ্নটার উত্তর তুমি এখনো আমার কথায় খুঁজে পাও নাই, আমি হয়তো অন্য একটা টপিকে চলে গিয়েছি। সেই ক্ষেত্রে তোমাদের কিউএনএ সেকশনে যে বক্সটা আছে, সেখানে তোমাদের তমাল ভাইয়া আছে, তোমরা তমাল ভাইয়াকে একটু কাইন্ডলি কোশ্চেন করতে পারো, তাহলে তমাল ভাইয়া তোমাদের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি তোমাদের উদ্ভাস রিলেটেড কোনো প্রশ্ন থাকে, যে কিভাবে ভর্তি হব, ভর্তির টাকা কোথায় দিব, অ্যাডমিশন এক্সাম কিভাবে হবে, খাতা কিভাবে হবে, এক্সাম কবে হবে, এক্সাম কোথায় দিব, এই রিলেটেড বিভিন্ন রকমের প্রশ্ন যেগুলো তোমাদের উদ্ভাস সম্বন্ধীয় আছে, স্লাইড রিলেটেড না, এই প্রশ্নগুলো কাইন্ডলি কিউএনএ সেকশনে করো না, তাহলে ভাইয়া তোমাদের উত্তর দিবে না, আর তোমরা এটার উত্তরটা পাবা না। তো তোমরা একটু চ্যাট সেকশন যেটা, সেখানে তোমাদের এরকম পার্সোনাল কোনো কোশ্চেন থেকে থাকলে তোমরা এটার উত্তর, মানে কোশ্চেনটা করতে পারো, তাহলে ওই আমাদের যিনি ভাইয়া আছেন শালম ভাইয়া, তিনি দেখে তোমাদের উত্তর দিয়ে দিবেন। আর স্লাইড রিলেটেড বা আজকের পড়া রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমরা একটা টপিক শেষ করার পরেও, তাহলে তুমি তখন কিউএনএ সেকশনে কোশ্চেন করতে পারো, কিন্তু কিউএনএ সেকশনে কোশ্চেন লিখতে গিয়ে তার উত্তর পেতে গিয়ে যেন আবার তোমার পরবর্তী টপিক যে আমি যেটা পড়াবো সেটার আবার যেন অনেকখানি মিস চলে না যায়, ঠিক আছে? এইদিকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে আশা করছি আমি মেইন ভাইয়া কথাগুলো একটু, তোমাদের বলে দিয়েছি। হ্যাঁ ভাইয়া, বলেন। ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে ভাইয়া তো সবকিছু বললোই। তোমাদের উদ্ভাসন তো অনেকেই জানো, আর তোমরা দেখা যাচ্ছে যে উদ্ভাসনকে একটা কোশ্চেন করতে গিয়ে ভাইয়া যে টপিকসটা পড়াইছেন পরের টপিকসটা মিস করলা, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই প্রবলেম। তোমাদের উদ্ভাসনকে যদি বেশি একান্ত কিছু জানতে হয়, তো তোমরা হচ্ছে চ্যাটে লেখবা, আর না হলে যে তোমাদের রুটিন যে আছে আমাদের www.udbas.com, সেখানে ব্রাঞ্চের নাম্বারগুলো আছে, একটু ফোন দিয়ে কাইন্ডলি বিস্তারিত জেনে নিবা। কারণ কোশ্চেন করতে যেয়ে তোমাদের টপিকসটা মিস করো না, সেটা কিন্তু তোমাদের জন্য অনেক ক্ষতির হয়ে যাবে।
একটা টপিক না বুঝলে সেক্ষেত্রে কিন্তু পরে একটু বুঝতে প্রবলেম হয়ে যায় অন্য টপিকসটা। কারণ এখানে যে ভাইয়ারা যারা পড়াবে প্রত্যেকটা মোটামুটি অনেক ইম্পোর্টেন্ট এবং টপিক রিলেটেড। তো ভালো করে ক্লাসটা করার চেষ্টা করো। ওকে ভাইয়া, শুরু করে দেন ভাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা বেসিক কথাগুলো বলে ফেললাম। তাহলে এখন আমরা হচ্ছে গিয়ে ক্লাসে স্টার্ট করতে পারি আই গেস। সো আমরা স্টার্ট করব হচ্ছে আজকের আমাদের P01 লেকচার, এবং এই লেকচারটা টোটালি সাজানো হয়েছে ভেক্টর চ্যাপ্টারের উপর। তো ভেক্টর চ্যাপ্টার আমরা সবাই মোটামুটি একদম ইন্টার যখন শুরু হয় তখন থেকে পড়ি, এবং এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে সবারই মোটামুটি ধারণা আছে। একদম শুরুর দিকে আমাদের হচ্ছে গিয়ে লব্ধির উপাংশগুলো নিয়ে আমরা কথা বলবো। মাঝখানে আমরা চলে যাব হচ্ছে এই চ্যাপ্টারের দুইটা খুব ইম্পর্টেন্ট পার্ট, একটা হচ্ছে আপেক্ষিক বেগ আর একটা হচ্ছে গিয়ে নদী ও নৌকা। এই দুইটা জায়গায় খুবই খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এই দুইটা জায়গায় বেশ কিছু ঝামেলা হয় এবং অনেকেরই অনেক কনফিউশন থাকে। আর একদম শেষের দিকে আমাদের ডট গুণফল, ক্রস গুণফল, আর হচ্ছে আংশিক অন্তরীকরণের যে ব্যাপারটা, কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, সেটা। তাহলে 5টা ভাগে আমরা আজকে এই লেকচারটাকে ভাগ করে একটা একটা করে পড়ব। তাহলে আমরা শুরু করি। প্রথমে যে স্লাইডটা দেখতে পাচ্ছ, এখানে দেখো আমাদের তিনটা বেসিক যে সংজ্ঞা আমাদের দরকার হয় সেটা দেয়া আছে। যে পদার্থবিজ্ঞানের যে সকল ভৌত বিষয় পরিমাপ করা যায় আমাদের ইউনিভার্সে, তাদেরকে আমরা রাশি বলি। রাশি দুই রকমের হয়, একটা স্কেলার, একটা ভেক্টর। স্কেলার হচ্ছে সে সকল রাশি যাদের শুধু মান থাকে, আর ভেক্টর রাশি হচ্ছে প্রকাশ করতে হলে মান আর দিক দুইটারই কিন্তু দরকার হয়, তাই না? তাহলে এই তিনটা সংজ্ঞায় কিন্তু আমাদের একদম শুরুতেই দেওয়া ছিল বইয়ে, এবং এই তিনটা সংজ্ঞা আমরা জানি। তাহলে আমাদের এইখানে আরেকটা যেটা হবে সেটা হচ্ছে, আমরা কিন্তু ক্লাসের মাঝে তুমি মনোযোগ দিয়ে ক্লাস করছো কিনা সেজন্য আমরা পোল কোশ্চেনের ব্যবস্থা করব, ঠিক আছে? তো পোল কোশ্চেনের সিস্টেম যারা আগে ক্লাস করেছো তারা জানো, আর যারা নতুন এসেছো তাদের জন্য বলি যে আমরা যখন পোল কোশ্চেন দিই, যেমন এই যে আমি তিনটা জিনিস পড়ালাম বা তিনটা জিনিস সম্বন্ধে কথা বললাম, এখানে আমার একটা পোল কোশ্চেন আছে। সো এই পোল কোশ্চেনটা হচ্ছে আমরা লঞ্চ করব। তুমি 40 সেকেন্ডসের মতো টাইম পাবা। এই 40 সেকেন্ডসের মধ্যে আমি পার্সোনালি চাই যে এখানে যারা যারা ক্লাস করছো, যে 673 স্টুডেন্টস আমি দেখতে পাচ্ছি, সবাই মোটামুটি পোল কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এই 40 সেকেন্ডসের মধ্যে, সো দ্যাট আই ক্যান অ্যাকচুয়ালি গেস যে আমি যা পড়াচ্ছি সেই জিনিসটা যেন তোমরা বুঝতে পারছো না সেটা যেন আমি বুঝতে পারি, ঠিক আছে? সো এইটা কিন্তু আমার আসলে দেখার, যেহেতু তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি না, সো আমার কিন্তু আসলে জানার কোনো ওয়ে নাই যে তোমরা আসলে বুঝতে পারছো নাকি পারছো না। সো ইন্টারাকশনের প্রসেসই হচ্ছে পোল কোশ্চেনগুলো। এগুলাতে চেষ্টা করবা সবাই পার্টিসিপেন্ট করার। আর আমরা 40 সেকেন্ডস করে টাইম দিব। তারপর হচ্ছে আমি পোল কোশ্চেনটার অ্যান্সার বলে দিব, যদি কেউ ভুল করে থাকো তাহলে আমি আবার এটা দেখিয়েও দিব। তারপর হচ্ছে আমরা আবার নেক্সট সেকশনে হচ্ছে মুভ অন করব। তাহলে আমি আজকের দিনের প্রথম যে পোল কোশ্চেন 1, সেটা আমি লঞ্চ করে দিচ্ছি। তোমরা অলরেডি কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে এখন তোমরা অ্যান্সার দিবা। সো দ্য টাইম স্টার্টস নাও। কোনটি ভেক্টর রাশি? দীপন তীব্রতা, সময়, তড়িৎ প্রবাহ, আর সরণ। আচ্ছা, সো আমাদের 40 সেকেন্ডসের মতো মোটামুটি শেষ। আমরা পোলটা এন্ড করে দিয়ে তোমাদেরকে রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি। ম্যাক্সিমাম তোমরা অ্যান্সার দিয়েছো 71% ডিতে, এবং কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, সরণ। যারা যারা কিউএনএ সেকশন আমি দেখতে পাচ্ছি অনেকে ডি, সরণ এগুলা লিখছো, কিউএনএ সেকশনে উত্তর দেওয়ার দরকার নাই। আমরা যখন পোল রেজাল্টটা অন করছি তোমরা পোলে হচ্ছে গিয়ে পার্টিসিপেট করবা, ঠিক আছে? কিউএনএ সেকশনে আলাদা করে এটার অ্যান্সার দেওয়ার দরকার নাই। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি এটা সবাই পারো। এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন ছিল যে কোনটি ভেক্টর রাশি। তাহলে আমাদের ভেক্টর রাশি হচ্ছে সরণ। ভেরি গুড। নাও মুভিং অন টু দ্য পয়েন্টস, যেখানে আমরা ভেক্টরের লব্ধি এবং সামান্তরিক সূত্র নিয়ে কথা বলবো। তো আমাদের এখানে আর ভেক্টর সমান সমান পি প্লাস কিউ, এটা হচ্ছে আমাদের কি বের করার ফর্মুলা, এটা হচ্ছে আমাদের লব্ধি বের করার ফর্মুলা। সো এই আর ভেক্টর যেটা, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে রেজাল্টেন্ট, তাই না? সো এই আর ভেক্টরকে আমরা রেজাল্টেন্ট বলি, যেটাকে বাংলায় আমরা বলি লব্ধি। এই আর ভেক্টর যদি আমাকে পি কিউ দুইটা ভেক্টর দেয়া থাকে, তাদের লব্ধি করতে হয়, এবং লব্ধি করলে আর আসে। এই লব্ধির মান আমরা বের করতে পারি √p² প্লাস q² প্লাস 2p q cos আলফা, এই ফর্মুলাটা দিয়ে। আর পি ভেক্টরের সাথে যদি আমাদের কখনো কোণটা দেয়া থাকে, মানে থিটা পি যদি পি ভেক্টরের সাথে উৎপন্ন হয়, সেই ক্ষেত্রে
ফর্মুলাটা দাঁড়ায় tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। আবার যদি আমাদের এই যে থিটা পি মানে যে থিটাটা দেয়া আছে এটা যদি পি ভেক্টরের সাথে না দিয়ে এই উপর দিয়ে এইটা বলে দিত, এবং এইটার ক্ষেত্রে আমরা তখন লিখতাম কি থিটা কিউ, কারণ এই অ্যাঙ্গেলটা কার সাথে তৈরি হচ্ছে, কিউ এর সাথে তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা তাহলে কেমন আসতো, থিটা কিউ ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স, তখন কিন্তু আমাদের উপরে কিউ সাইন আলফা আর আসতো না, তাই না? তখন আমরা উপরে কিভাবে লিখতাম, আমরা লিখতাম পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কস আলফা। এইভাবে করে হচ্ছে তখন আমরা ফর্মুলাটা বের করতাম। সো আমাদের কিন্তু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা এই ফর্মুলাটা বইয়েই দেয়া আছে। যদি কখনো আমাদের অ্যাঙ্গেলটা পি ভেক্টরের সাথে না দিয়ে উপরের কিউ ভেক্টরের সাথে দেয়া থাকে লব্ধির কোণটা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মুলায় সামান্য চেঞ্জ চলে আসবে। আর ম্যাক্স আমরা যখন লব্ধির সর্বোচ্চ মান বের করি তখন আমরা কি জানি, এই যে দুইটা ভেক্টর দেয়া আছে এই দুইটা ভেক্টরের মান যদি আমি যোগ করে দেই তাহলে আমার আর ম্যাক্স এর মান চলে আসবে পি প্লাস কিউ। আর আর মিনিমামের মান কিভাবে করে পাবো, এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের মাঝে বইয়ে দেখবে এরকম একটা ডিফারেন্স সাইন দেয়া আছে, মানে অন্তর। পি আর কিউ এদের মধ্যে যে বড় হবে, বড়টা থেকে ছোটটা তুমি যদি বিয়োগ করে দাও সেক্ষেত্রে তুমি আর মিনিমাম বা লব্ধির সর্বনিম্ন মানটা পেয়ে যাবা। তাহলে আশা করছি এই ফর্মুলাগুলো আমরা সবাই জানি এবং এই ফর্মুলাগুলো দিয়ে আমরা অনেক অঙ্ক করে আসছি। এবার তাহলে ফর্মুলার ইমপ্লিমেন্টেশনটা দেখে ফেলি। এখানে দেখো একই বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের লব্ধি 12 নিউটন এবং লব্ধি ক্ষুদ্রতর বল 5 নিউটনের সাথে লম্বভাবে ক্রিয়াশীল। তাহলে আমাদের এইখানে আসলে কি বলেছে, আমাদের এইখানে বলেছে যে এইখানে নিচে যদি আমরা একটা ভেক্টরকে ধরে নেই, এইখানে এইটা যদি একটা ভেক্টর হয় তার সাথে লম্ব দিক বরাবর লব্ধিটা কাজ করছে, আর আরেকটা ভেক্টর আমাকে বের করতে হবে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে যদি এই দিক বরাবর এইভাবে এই ডিরেকশনে লম্ব দিকে আমার লব্ধি আর কাজ করে, আর নিচের দিকে অনুভূমিক বরাবর যদি আমি একটা ভেক্টর 5 নিউটন ধরে নেই, এই দিক বরাবর যদি আমার 5 নিউটন কাজ করে, লব্ধিটা যদি এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে এইখানে, তাহলে অবশ্যই আরেকটা যে ভেক্টর থাকবে সেই ভেক্টরটা কোন দিকে কাজ করবে, উল্টা পাশে, মানে একটু স্থূল কোণ তৈরি করে। তাহলে আরেকটা ভেক্টর যেটা কাজ করবে সেটা অবশ্যই কাজ করার কথা এই দিকে, তাই না? এই যে ভেক্টরটা আমার এই দিক বরাবর কাজ করছে, এই ভেক্টরটার মান কত হবে এটাই হচ্ছে তোমাকে বের করতে বলেছে। তাহলে আমার লব্ধি আর, এই লব্ধি আর এর ভ্যালু কত বলে দেওয়া, লব্ধি আর এর ভ্যালু বলে দেওয়া আছে 12 নিউটন। এটা 5 নিউটনের যে লব্ধি মানে ভেক্টরটা আছে তার সাথে এইভাবে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে আমরা এখন এখান থেকে ধরে নিতে পারি, তাহলে যদি এখান থেকে ধরে নিতে চাই সেই ক্ষেত্রে আমরা 5 নিউটনটাকে ধরে নিচ্ছি হচ্ছে পি, আর এইখানে যেটা কিউ ভেক্টর, এই কিউ ভেক্টরের মানটাই হচ্ছে আমাদের আসলে বের করতে বলেছে কোশ্চেনে। তো অঙ্কটা কোয়াইট ইজি। আমরা যেহেতু এখানে 90 ডিগ্রি দেখতে পাচ্ছি তাহলে এটাই কি আমাদের ওই যে একটু আগে যে ফর্মুলা দেখালাম সেই ফর্মুলার থিটা, তাহলে থিটার মানটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি, থিটার মানটা 90 ডিগ্রি। তাহলে একটু আগে আমরা যে ফর্মুলাটা লিখলাম সেই ফর্মুলাতে চলে যাই। আমাদের ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল হচ্ছে tan থিটা ইজ ইকুয়ালস টু পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি, পি না কিউ কজ আলফা। এইখানে একটু আমরা কারেকশন করে দিচ্ছি, এটা ছিল হচ্ছে গিয়ে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। একটু আগে আমরা এই ফর্মুলাটা দেখলাম। তাহলে আমরা এখন এখানে কি করব, tan থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি সেই মানটা বসাই, তাহলে এখান থেকে চলে আসবে tan 90, এই পাশে তাহলে চলে আসবে কিউ সাইন আলফা, আর এখানে চলে আসবে পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এটা লেখা থাকলো। tan 90 এর মান আমরা কি জানি, অসংজ্ঞায়িত মানে ইনফিনিটি, সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/0 সামথিং বাই 0 ইনফিনিট। তাহলে এইখান থেকে লেখা যাচ্ছে কিউ সাইন আলফা ডান পাশে যা আছে তাই, আর এখানে চলে আসবে পি প্লাস কিউ কস আলফা। তাহলে এখন 0 দিয়ে গুণ দিই আর গুণন করি, তাহলে এটা তো পি কিউ সাইন আলফা ইন্টু 0 0 হয়ে যাবে। তাহলে এখানে আসে পি প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়ালস টু আসবে 1। তাহলে যদি আমার এইরকম একটা ভ্যালু আসে, কজ আলফার ভ্যালুটা আমরা যখন তাহলে বের করতে পারি কিভাবে, কজ আলফার ভ্যালুটা আমাদের চলে আসবে মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। তাহলে আমাদের এই কজ আলফার ভ্যালুটা এখান থেকে আমরা বের করে নিতে পারবো। তাহলে কজ আলফার যে ভ্যালুটা আসবে, এই কজ আলফার ভ্যালুটাকে আমরা তাহলে লিখি একবারে। কজ আলফার ভ্যালুটা তাহলে কি আসবে, এইখানে আমাদের আলটিমেটলি থাকে হচ্ছে গিয়ে শুধুমাত্র পি,
শুধুমাত্র ডান পাশে থাকে হচ্ছে গিয়ে 1। তাহলে এইখান থেকে আমাদের 5 প্লাস এক্স কজ আলফা এইখানে আমরা ভ্যালুটা নিয়ে নিতে পারি। তাহলে এখন আমরা এখান থেকে তাহলে কি দেখব, কজ আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস এইখানে কি চলে আসবে, পি ডিভাইডেড বাই কিউ। এই কিউ এর ভ্যালুটাই হচ্ছে আমার বের করতে হবে। তাহলে কজ আলফা সমান সমান মাইনাস পি ডিভাইডেড বাই কিউ, এই ভ্যালুটা চলে আসলো। এখন তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, এই কজ আলফার ভ্যালুটা যে আমরা বের করলাম এটা এই পর্যন্ত তো থাক, মাইনাস পি বাই কিউ এর ভ্যালুটাও বসানো যাবে। তাহলে পি এর ভ্যালুটা আমরা বসাই, পি এর ভ্যালুটা কত দেয়া আছে 5, তাহলে এখান থেকে আসে মাইনাস 5 ডিভাইডেড বাই কিউ। এই তো। তাহলে এখন আমাদের নেক্সট কাজ যেটা, সেটা হচ্ছে আমরা তো একটা অ্যাঙ্গেল পেলাম, কজ আলফার ভ্যালুটা পেলাম, কিন্তু আমাকে তো বের করতে বলেছে অপর বলটার মান, মানে কিউ এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা লব্ধি ফর্মুলাতে যাই। লব্ধি ফর্মুলাতে একটু আগে আমরা কি দেখলাম, আর স্কয়ার ইজ ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কজ আলফা, এরকম ফর্মুলা আসে। তাহলে এখন আমরা এখান থেকে যে লব্ধি আর, এই আর এর ভ্যালুটা তো আমরা জানি, সো যেহেতু জানি তাহলে আমরা একবারে বসায় দিতে পারি 12 স্কয়ার ইজ ইকুয়ালস টু, পি এর ভ্যালু আমরা জানি, তাহলে এটাও আমরা বসায় দেই, এটা চলে আসবে 5 স্কয়ার প্লাস এখান থেকে চলে আসবে কিউ স্কয়ার প্লাস এইখান থেকে চলে আসবে 2পি কিউ। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে কজ আলফার ভ্যালুটাকে আমরা এখানে নিয়ে বসাবো। তাহলে কজ আলফার ভ্যালু আমরা কি পেয়েছি, মাইনাস 5 ডিভাইডেড বাই কিউ। তাহলে এইটার ভ্যালুটা আমরা এখানে কজ আলফার জায়গায় সাবস্টিটিউট করে দেই, মাইনাস 5 ডিভাইডেড বাই কিউ। তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই পাশ থেকে একটা কিউ আর এই কিউ, এই দুইটা কিউ চলে যাবে। তাহলে দুইটা কিউ যদি এখান থেকে কাটা চলে যায়, এইখানে তাহলে আমার কি থাকবে, 12 স্কয়ার, যেটা আমরা জানি 144 আসে, 5 স্কয়ার চলে আসবে হচ্ছে 25 প্লাস এইখানে আমার থাকবে কিউ স্কয়ার, আর এখানে থাকবে মাইনাস, এটা তো আর প্লাস থাকবে না, তখন মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 10 ইন্টু পি, পি এর ভ্যালুটাও কিন্তু তুমি অলরেডি জানো, হুইচ ইজ 5। তাহলে এখন দেখো এইখান থেকে আমার তাহলে কি আসে, 144, এইখানে থাকে হচ্ছে 25 প্লাস কিউ স্কয়ার মাইনাস 10 ইন্টু 5 50। তাহলে 25 মাইনাস 50 কত চলে আসবে, মাইনাস 25। মাইনাস 25 যদি ওই পাশে চলে যায় তাহলে চলে আসবে প্লাস 25। তাহলে 144 প্লাস 25, এই পাশে থাকবে কিউ স্কয়ার। তাহলে এখন বুঝতেই পারছো 144 প্লাস 25 সমান সমান কত, 169। তাহলে কিউ সমান সমান হয়ে যাবে রুট ওভার 169, এবং রুট ওভার 169 এর ভ্যালু হচ্ছে 30। এই তো আমার অ্যান্সার চলে আসলো। তাহলে একটা বল যদি 5 নিউটন হয়, তাদের লব্ধির মান যদি 12 নিউটন হয়, তাহলে কিউ এর ভ্যালু এখান থেকে চলে আসবে রুট ওভার 169 মানে 13 নিউটন। এই তো, এইটা হচ্ছে কি আমার বেসিক্যালি ম্যাথ। এখন কথা হচ্ছে এই ম্যাথটা দেখার পর অনেকেরই কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এত বড় ম্যাথটা যে আমরা করলাম, এই ম্যাথটা কি আসলে আসার সম্ভাবনা আছে কিনা। এই ম্যাথটা কিন্তু এতগুলো লাইন আমাকে লিখতে হলো কারণ কিন্তু আমি তোমাকে এখানে বুঝাচ্ছি। সো যেহেতু আমি তোমাকে বুঝাচ্ছি, আমি কিন্তু লাইন স্কিপ করব না, আমি এখানে ব্যাখ্যা করে প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে তোমাদের বুঝাবো। কিন্তু তোমরা যখন পরীক্ষার হলে যাবা তখন কিন্তু তোমাদের স্যার এই 13 নিউটনটাই দেখতে চাবেন, অবজেক্টিভ হিসেবে হোক বা রিটেন হিসেবে হোক। তোমরা কিন্তু এই পুরোপুরি এভাবে ব্যাখ্যা করে স্যারকে বুঝাতে যাবা না। সো যেহেতু তোমরা ব্যাখ্যা করে স্যারকে বুঝাতে যাবা না, সেহেতু আমরা এখান থেকে অনেক লাইন স্কিপ করতে পারবো। তোমরা চাইলে এই অঙ্কটাকে অনেক ছোট করেও কিন্তু করতে পারবা। সো এখানে অঙ্ক বড় দেখে মানে লিখছি বড় বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে অঙ্কটা আসলে বড় হচ্ছে কিনা। অঙ্ক আসলে বড় হচ্ছে না, আমরা যেটা করছি সেটা হচ্ছে তোমাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সো তোমরা যখন পরীক্ষার হলে যাবা, মেক শিওর ইউ আর অ্যাকচুয়ালি জাম্পিং অর স্কিপিং দ্য লাইনস। লাইন স্কিপ করে শর্ট করে করলেও হবে। অবজেক্টিভে 13 নিউটন আসলেই হয়, আর রিটেন আসলে এটাকে অনেক ছোট করে 13 নিউটন আনতে পারলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা এখন চলে যাচ্ছি নেক্সট একটা ম্যাথে। জামিল ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা সরি ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে একটু আগের ম্যাথটা যাবেন। হ্যাঁ হ্যাঁ এখানে ভাইয়া এই যে পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু 1 লেখা হয়েছে, তো ওইটা হচ্ছে 0 হওয়ার কথা, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ সরি, পি প্লাস কিউ কজ আলফা এখানে 0, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ জি ভাইয়া, ওকে থ্যাংক ইউ, এটাই। আচ্ছা, হ্যাঁ পি প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। আমরা দুই পাশ যদি হচ্ছে ইকুয়ালস করি। আচ্ছা,
তাহলে এইখানে আমাদের আরেকটা ফেভারিট ম্যাথ আছে, এটা হচ্ছে দুইটা ভেক্টর রাশির মান 5 একক, তারা একই বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তো তাদের লব্ধির মান কত, এটা হচ্ছে আমাদের বের করতে বলেছে। তো এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের চাইতে কোয়াইট ইজি, কারণ আমাদের দুইটা ভেক্টর রাশির মান বলে দিয়েছে 5 একক। তাহলে আমরা এখন লব্ধির ক্ষেত্রে বসায় নিতে পারি। এই সব অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের গিভেন যে ডেটাগুলো দেওয়া থাকে সেগুলো আমরা একটু লিখে নিব। তাহলে গিভেন ডেটা আমরা ধরে নেই পি আর কিউ দুইটা ভেক্টর আছে, তাহলে পি একটা ভেক্টর হলে তার মান মডিউলাস, এটার মান কত বলে দেওয়া 5 একক। আরেকটা ভেক্টর আমরা মনে মনে ধরে নিচ্ছি কিউ ভেক্টর, যেটার মডিউলাস এটার মানটাও কত 5 একক, এবং তারা একই বিন্দুতে কত কোণে কাজ করছে, থিটার ভ্যালু দিয়ে দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে আমাদের এখন কিন্তু লব্ধিটা বের করা কোয়াইট ইজি হয়ে যাবে। তাহলে যদি আমাদের এখান থেকে এখন লব্ধির মানটা বের করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কি লিখব, ক্যাপিটাল আর। তাহলে আর এর ফর্মুলা আমরা কি লিখি, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে এখন এখান থেকে আমাদের জাস্ট মানটা বসায় দিলেই চলে আসবে, রুট ওভার 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5, আর এখানে cos আলফা যেটার ভ্যালু হচ্ছে cos 120 ডিগ্রি। সো cos 120 এর মান, এই কিছু ভ্যালু আছে অ্যাঙ্গেলের যেগুলো আমাদের একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা কিন্তু ইজিলি মানগুলা দিয়ে অঙ্কগুলা করতে পারবো। এবং তোমাদের এই পরীক্ষাগুলোর মধ্যে যেখানে ক্যালকুলেটর নাই, সেখানে কিন্তু এমনভাবে অঙ্ক আসবে যেন তুমি মানগুলা বসিয়ে সহজে কাটাকাটি করতে পারো। তাহলে এখান থেকে আমরা যদি সব ঠিকঠাক লিখি, cos আলফার মান মাইনাস হাফ এখানে 2 কাটা যাবে, তাহলে এখান থেকে দেখবা রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 5 একক। যেহেতু আমাদের এককের মান দেয়া নাই, তাই আমাদের এইভাবে করে অ্যান্সার দিয়ে আসতে হবে 5 একক। ঠিক আছে, তাহলে এটা আশা করছি সবার মনে থাকবে। তবে এই অঙ্কটা যে আমি একবারে করতে পারি সেটাও একটু তোমাদেরকে বলে দেই। এই সকল অঙ্কের ক্ষেত্রে একটা ছোট শর্টকাট ইউজ করা যায়। যদি কখনো দুইটা ভেক্টর রাশির মান একই হয় এবং তারা পরস্পর অ্যাঙ্গেল 120 ডিগ্রিতে কাজ করে, মানে দুইটা ভেক্টর যদি হয় পি আর কিউ, এদের যদি মানগুলা সেম হয় এবং এদের মধ্যবর্তী কোণ থিটার মান যদি কখনো 120 ডিগ্রি হয়, তাহলে অলওয়েজই মনে রাখবা যে এদের যে লব্ধিটা আসবে সেই লব্ধির মানও এদের সমান হবে। আমরা যে দুইটা ভেক্টর ধরেছি সেই দুইটা ভেক্টরের মানের সমান হবে। ঠিক আছে, যদি তুমি এই একটা লাইন মনে রাখতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য একটু ইজি হয়ে যাবে অঙ্কটা করা। তখন কিন্তু আমরা অবজেক্টিভের ক্ষেত্রে আসলে একবারেই অঙ্কটা করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে কাইন্ডলি এই শর্টকাটটা সবাই একটু মনে রাখবা। যেই দুইটা ভেক্টর দেয়া থাকবে তাদের মান হবে সমান, এবং তাদের মধ্যবর্তী কোণের মান কত হবে, তাদের মধ্যবর্তী কোণের মান হবে হচ্ছে 120 ডিগ্রি। যদি এরকম মান দেয়া থাকে তাহলে তাদের লব্ধির মান তাদের যে কোনো একজনের মানের সমান। তুমি পিও ধরতে পারো, কিউও ধরতে পারো, সিন্স তাদের ভ্যালুগুলো সেম। আচ্ছা, তাহলে নেক্সটে চলে যাই। নেক্সটে তোমাদের জন্য আবার একটা পোল কোশ্চেনের ব্যবস্থা আছে। এটা হচ্ছে পোল কোশ্চেন নাম্বার 2। আমি এটা লঞ্চ করে দিচ্ছি, টাইম স্টার্টস নাও। এটার সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। যেই ভেক্টরের মান 1 একক তাকে কি বলা হয়, নাল ভেক্টর, সদৃশ ভেক্টর, বিপরীত ভেক্টর নাকি একক ভেক্টর? আচ্ছা, আমাদের 40 সেকেন্ডসের মতো টাইম শেষ। অনেকেই অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ম্যাক্সিমামই অ্যান্সার দিয়েছো হচ্ছে ডি, এবং যে ভেক্টরের মান 1 একক তাকে আসলে একক ভেক্টর বলা হয়। এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন। যারা এবিসি দাগিয়েছো তাদেরকে একটু খেয়াল রাখতে হবে, এ কিন্তু নাল ভেক্টর। নাল ভেক্টরকে বলা হয় শূন্য ভেক্টর, যে ভেক্টরে কোনো মান হয় না তাকে বলা হয় শূন্য ভেক্টর। সদৃশ ভেক্টর আর বিপরীত ভেক্টরের থিওরিটা এখানে খাটবে না। তাহলে এটার অ্যান্সার হচ্ছে যেই ভেক্টরের মান 1 একক তাকে আমরা বলি একক ভেক্টর। এবার তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এইখানে আমাদের যে পরের সেকশনটা আছে সেইটা ভেক্টরের উপাংশ আর অভিক্ষেপ। এই যে একটা ভেক্টর দেখতে পাচ্ছ, আর এই ভেক্টরকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, এটা আমরা আগে পড়েছিলাম। একটাকে বলা হয় হচ্ছে অনুভূমিক উপাংশ, আর আরেকটাকে আমরা বলি হচ্ছে উল্লম্ব উপাংশ।
তো এই যে ভেক্টরকে আমরা যে দুইটা উপাংশে ভাগ করতে পারি, এই দুইটা উপাংশের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হয় যে যদি আমরা এইখানে অনুভূমিকের সাথে থিটা কোণটা উৎপন্ন করি, তাহলে মনে রাখার ওয়ে হচ্ছে যার সাথে কোণ তার সাথে কজ। তাহলে এই যে আর এক্স যে উপাংশটা, এই উপাংশটাই আমাদের কি আসবে, এই উপাংশটা চলে আসবে আর কজ থিটা। আর যদি তুমি উল্লম্ব উপাংশর মানটা লিখতে যাও, সেই ক্ষেত্রে এটা চলে আসবে হচ্ছে আর সাইন থিটা। তাহলে এই দুইটা ফর্মুলা আমাদের খেয়াল রাখতে হয় যে উল্লম্ব উপাংশ আর অনুভূমিক উপাংশ, যদি আমরা কোন একটা ভেক্টরকে এরকম দুইটা উপাংশে ভাগ করি, যার একটা হচ্ছে অনুভূমিক একটা হচ্ছে উল্লম্ব, অ্যাঙ্গেল দেখে আমরা ডিটারমাইন করব কার সাথে কজ হবে কার সাথে সাইন হবে। আমরা যেহেতু অনুভূমিক অক্ষের সাথে থিটাটা উৎপন্ন করেছি, তাই এই আর এক্স অনুভূমিকটার সাথে কোণ, তাহলে এইটার সাথে কজ, আর কজ থিটা হয়ে যাবে। আর আমাদের উল্লম্ব অংশের সাথে চলে আসবে হচ্ছে আর সাইন থিটা। যদি আমরা থিটাটা হচ্ছে উল্লম্ব অক্ষের সাথে ধরতাম, মানে ওয়াই অ্যাক্সিসের সাথে ধরতাম, তাহলে আর ওয়াই সমান সমান আসতো হচ্ছে আর কস থিটা, আর আর এক্স সমান সমান তখন আসতো আর সাইন থিটা। কখন? যদি আমরা থিটাটা ওয়াই অক্ষের সাথে ধরতাম। তাহলে যে কোনো একটা ভেক্টরকে আমরা অসংখ্য পরিমাণ উপাংশে ভাগ করতে পারি। আমরা নর্মালি অঙ্ক করার সময় এরকম দুইটা আমাদের 90 ডিগ্রিতে উপাংশতে ভাগ করে নিয়ে কাজ করতে পারবো। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে লম্ব উপাংশ। এই যে লম্ব উপাংশে ভাগ করা, এইটার একটা ম্যাথ আমরা এখন এখানে দেখে ফেলি। একটা বস্তুর ভর m দেওয়া আছে 10√2 কেজি, আর সাম্যাবস্থায় থিটা ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। মানে এই যে আমার থিটাটা দেয়া ছবিতে দেখতে পাচ্ছ, এই থিটার মানটা হচ্ছে 45। এটা এখন কি অবস্থায় আছে? ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় আছে। আমাকে সুতার টান যেটা এই T1, এই টানটা নির্ণয় করতে বলেছে। তো সুতার টান T1টা কাজ করবে কোন দিক বরাবর? এই ডিরেকশন বরাবর সুতার টানটা কাজ করবে T1। আর এই যে সুতার টান T2 যেটা দেখতে পাচ্ছ, এই T2টা কাজ করছে আমার এই দিক বরাবর, তাই না? তাহলে এখন এই টানগুলা কি? আসলে টানগুলা হচ্ছে টান বল। তাহলে বলকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, যেহেতু বল ভেক্টর রাশি। এই যে ভরটা, এম ভরের বস্তুটা দেখতে পাচ্ছ, এই এম ভরের বস্তুটার ওজন কাজ করছে কোন দিক বরাবর? এম ভরের বস্তুটার ওজন কিন্তু কাজ করছে খাড়া নিচের দিকে, তাই না? এম ভরের বস্তুটার ওজনটা কাজ করবে কোথায়? এম ভরের বস্তুটার ওজন কাজ করবে খাড়া নিচের দিকে। আর এই যে টি2 যে বলটা, এই টি2 বলটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করে ফেলতে পারবো। তাহলে উপাংশ দুইটা কোন দিকে আসবে? একটা উপাংশ আসবে হচ্ছে এই দিক বরাবর, আর আরেকটা উপাংশ আসবে হচ্ছে এই দিক বরাবর। আমি এখান থেকে লিখতে পারি যে একটা উপাংশ আসবে হচ্ছে এই দিক বরাবর, আর আরেকটা উপাংশ আসবে হচ্ছে এই দিক বরাবর। একটা উপাংশ আসবে অনুভূমিক উপাংশ, আরেকটা চলে আসবে উল্লম্ব উপাংশ। তাহলে এটা তো আমরা পেয়ে গেলাম। এখন তাহলে আমরা যাদেরকে ভাগ করলাম সেগুলো একটু ডিনোট করি। আমরা কি বললাম? এম ভরের বস্তুটা নিচের দিকে এইটার একটা মান কাজ করবে, এম ভরের বস্তুটার নিচের দিকে একটা ওজন কাজ করবে, তাই না? তাহলে এম ভরের যে বস্তুটা আছে, এই এম ভরের বস্তুটার ওজন কাজ করছে হচ্ছে খাড়া নিচের দিকে, এই দিক বরাবর ওজনটা হচ্ছে কাজ করবে। তাহলে এই দিক বরাবর ওজনটা আমরা লিখে ফেলি, এই দিক বরাবর ওজন হয়ে যাবে এম জি। T2 যে টান বলটা আছে, সেটা যদি অনুভূমিক অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা সবাই জানি এই ডান দিক বরাবর যে অনুভূমিক উপাংশ হবে সেটা কি হয়ে যাবে? এই T2 তার সাথে cos থিটা, আর উপরের দিকে যে উল্লম্ব উপাংশটা হবে সেটা হয়ে যাবে হচ্ছে T2 sin থিটা। তাহলে দেখো এম ভরের বস্তুটার উপর আমি চারটা ডিরেকশনে চারটা নতুন নতুন বল লিখে ফেলতে পারলাম। এটার ডান পাশে এক্স অক্ষ বরাবর কাজ করে T2 cos থিটা, ঠিক তার অপোজিটে বাম পাশে কাজ করছে T1 বল। যেহেতু এটা সাম্যাবস্থায় আছে, তাই T1 আর এই T2 cos থিটা হয়ে যাবে সমান। আর এটার একদম খাড়া উপরের দিকে কাজ করছে T2 এর আরেকটা উপাংশ T2 sin থিটা, নিচের দিকে কাজ করছে mg। তাহলে এই অঙ্কটা যখন নাকি আমরা করতে যাব, তখন আমাদের কিন্তু কোশ্চেনে বলেই দিয়েছে সাম্যাবস্থায় বস্তুটা এখন অবস্থান করছে। তাহলে সাম্যাবস্থায় উপরের বল আর নিচের বল সমান হয়ে যাবে। সাম্যাবস্থায় তাহলে আমরা কি লিখতে পারি? সাম্যাবস্থায় আমরা লিখতে পারি উপরের দিকের যে বলটা দেখতে পাচ্ছ T2 sin থিটা ইজ ইকুয়ালস টু নিচের দিকের বল mg, অভিকর্ষ বল যেটা, সেটা সমান হয়ে যাবে। তাহলে এখন আমরা মান বসাই। T2 sin থিটার এখানে যদি ভ্যালু বসাই, তাহলে আমার থিটার ভ্যালু কত দেয়া আছে? sin 45। আর এইখানে m এর ভ্যালু কত বলে দেওয়া? 10√2। আর তার সাথে এখানে g এর মান কত? 9.8।
তাহলে এখান থেকে আমাদের কি আসে, t2 sin 45 এর ভ্যালু আমরা সবাই জানি 1/√2, এখানে আসে হচ্ছে 10√2, আর 9.8 কে আমরা একটু এইভাবে করে লিখতে পারি 98/10, তাই না? এটা আমরা সবাই জানি, দশমিক উঠায় ফেললে এরকম হয়। তাহলে এখান থেকে একটা 10 আর এখান থেকে একটা 10, এই দুইটা চলে যাবে, আর এই √2টা এই পাশে এসে গুণ হয়ে যাবে। তাহলে √2 যদি এই পাশে এসে গুণ হয়, আমি কিন্তু এখান থেকে t2 এর ভ্যালুটা এখন বের করে নিতে পারি। t2 এর ভ্যালু তাহলে কত আসবে, 2 × 98, দ্যাট মিন্স 196, যেহেতু এটা টান বল তাই একক হয়ে যাবে নিউটন। তো আমি কিন্তু এখন অলরেডি t2টা পেয়ে গেলাম। এই যে আমি উপরের বল আর নিচের বল এই দুইটাকে সমান ধরলাম সাম্যাবস্থায়, সিমিলারলি কিন্তু আবার আমরা সাম্যাবস্থায় এইটাও লিখতে পারি বাম পাশের বল আর ডান পাশের বল দুইটাই কিন্তু সমান। তাহলে বাম পাশের বলটা কি, বাম পাশের বল হচ্ছে t1, আর ডান পাশে কি আছে, t2 এর একটা উপাংশ কাজ করছে যেটা হচ্ছে t2 cos থিটা। তাহলে এখন আমরা জাস্ট এখানে যেহেতু t2 এর মান জানি, থিটার মান জানি, বসাই দিলেই t1 এর মানটা চলে আসে। তাহলে t2 এর মান কত, 196, আর এটার সাথে আসবে হচ্ছে cos থিটার ভ্যালু কত, cos 45। তাহলে এখান থেকে চলে আসে 196, cos 45 এর ভ্যালু কত, 1/√2। এখন এইখানে 196 1/√2 এর ভ্যালু, এখানে কিন্তু আমরা সবাই জানি 1/√2 এর ভ্যালু হচ্ছে 1/1.414। তাহলে এরকম করে আমরা কি করব, এটাকে জাস্ট সিম্পলি ভাগ করে দিব। তাহলে আমরা এই জিনিসটাকে 196 × 1/√2, এটা কিন্তু তুমি যেমন মান বের করে কাজ করতে পারো, সিমিলারলি কিন্তু আমরা চাইলে এটাকে এইভাবেও রেখে দিতে পারি, একটু ঘুরিয়ে কি করতে পারি আমরা, এটাকে স্যাররা যেহেতু ক্যালকুলেটর নাই, সেহেতু এই অঙ্কটা দেওয়ার অর্থ ছিল হচ্ছে এই অঙ্কটার কিন্তু অপশন আমি ক্যালকুলেটর ছাড়াও চাইলে সেট করতে পারবো। কিভাবে সেট করতে পারবো, আমরা উপরে আর নিচে এই 1/√2 এর উপরে আর নিচে একটা √2 দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে যেটা আসবে, এটার উপরে চলে আসবে √2 আর নিচে চলে আসবে √2 × √2, তাই না? এভাবে লিখলে কিন্তু আমার কোনো ভুল হচ্ছে না, উপরে √2 নিচে √2 কাটা যায়, আবার কিন্তু আগের লাইনটাই আসে। তাহলে এখন আমরা লাস্টের লাইনটাকে এইভাবে রাখতে পারি, 196√2 ডিভাইডেড বাই কত চলে আসবে, 2। ঠিক আছে? তাহলে এখন এই 196√2 ডিভাইডেড বাই 2, এই 196 এর হাফ কত, 196 এর হাফ হচ্ছে গিয়ে আমাদের 98। তাহলে এখান থেকে আবার 98√2, এইভাবে কিন্তু আমাদের রেজাল্টটা সেট করা থাকতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কোনো রিজন নাই, যেহেতু এইখানে মানগুলো এরকম করে আসে, সেহেতু কিছু কিছু অঙ্ক থাকবে যে অঙ্কগুলোতে তোমরা দেখবা মানগুলো যেহেতু ক্যালকুলেটরে এক্স্যাক্ট দশমিকে মান আনা সম্ভব না, তখন কিন্তু স্যাররা অনেক সময় ফর্মুলাগুলোকে এইভাবে করেও রেখে দিতে পারে, বা অনেক সময় জিনিসটাকে এইভাবে cos 45, cos 60, cos 33 ডিগ্রি, cos 33 ডিগ্রি, sin 33 ডিগ্রি, এগুলোর ভ্যালু ক্যালকুলেটর ছাড়া কিন্তু আমরা সহজে বের করতে পারবো না। তখন স্যাররা কিন্তু ওইভাবে sin 33, sin cos 33, tan 33, cot 33 এরকম করে চারটা অপশন দিয়ে দিবে, তোমার ওখান থেকে অ্যান্সারটা দাগিয়ে দিয়ে আসতে হবে। সো এইভাবে করেও কিন্তু অঙ্ক আসা পসিবল। তাহলে আশা করছি সবাই এটা বুঝতে পেরেছি। অবশ্যই এই সকল অঙ্কের ক্ষেত্রে লাস্টের দিকে এককটা মনে রাখবা। তোমরা যখন ডেইলি এক্সামগুলো দাও, আমরা অনেক খাতা পাই যেগুলোতে লাস্টের দিকে এককগুলা কিন্তু ঠিকঠাক মতো দেয়া থাকে না। সো এই এককগুলা কিন্তু অবশ্যই লিখে আসবা, একক ছাড়া কিন্তু অনেক সময় অঙ্ক ভুল হতে পারে। তাহলে আমাদের অঙ্কটা যেহেতু বলেই দিয়েছিল সাম্যাবস্থায়, আমরা কিন্তু অঙ্কটা তাহলে সহজেই করে ফেলতে পারবো। আচ্ছা, এবার তাহলে আমাদের পোল কোশ্চেন নাম্বার 3। একটু আগেই তোমাদেরকে আমি এই টাইপের একটা ম্যাথ করিয়েছি এবং একটা শর্টকাটও লিখে দিয়েছিলাম। এবার তাহলে পোল কোশ্চেন 3টা লঞ্চ করে দিচ্ছি। এইটার টাইম তোমাদের 40 সেকেন্ডস। উভয় ভেক্টরের মান 10 একক এবং মধ্যবর্তী কোণ 120। তাহলে তোমাদের বলেছে লব্ধির মানটা কত হবে, এটা বের করে দিবা। আচ্ছা, 40 সেকেন্ড শেষ। আমরা পোল এন্ড করে তোমাদের রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি। তোমরা ম্যাক্সিমামে অ্যান্সার দিয়েছো হচ্ছে সি,
যেটা 10 এবং কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। সো ফার আমরা যে তিনটা পোল কোশ্চেন নিয়েছি, তিনটা পোল কোশ্চেনেরই ম্যাক্সিমাম তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো। সো ভেরি গুড, তোমরা মনোযোগ দিয়ে তার মানে ক্লাসটা করছো। উভয় ভেক্টরের মান যদি 10 একক হয় এবং এদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মান অবশ্যই হবে 10। এটা আমরা একটু আগেই বলেছিলাম, দুইটা ভেক্টরের মান সমান, তাদের মধ্যবর্তী কোণ 120 হলে লব্ধির মানও তাদের একজনের মানের সমান হয়ে যায়। ভেরি গুড। আচ্ছা, এবার আসো আমরা একটা স্পেশাল টপিকে আসি, যেটা আমাদের এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ মানে হচ্ছে গিয়ে, সব সময় খেয়াল রাখবো আমরা আপেক্ষিক বেগ বের করি কারো সাপেক্ষে, যে কোনো একজনের সাপেক্ষে, দুইজনের মধ্যে আমাদের একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ বের করতে হয়। তাহলে আমি এখানে একটু লিখে রাখি, আপেক্ষিক বেগ সবসময় মনে রাখবা কারো সাপেক্ষে বের করতে হয়। তো আমরা সহজ একটা উদাহরণ দিয়ে এইটার উদাহরণটা একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, থিওরিটা যে কিভাবে কি করতে হবে। ধরো এইখানে দুইজন বন্ধু আছে, একজন হচ্ছে এ, একজন হচ্ছে বি। তাহলে এ ডান দিক বরাবর দৌড় দেওয়া শুরু করলো, যখন বিও তার সাথে ডান দিক বরাবর দৌড় দেওয়া শুরু করলো। এর বেগের মান হলো 3 মিটার পার সেকেন্ড, আর বি এর বেগের মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। দুইজন যদি একই সাথে একই ডিরেকশনে সমান বেগে দৌড়ায়, দুইটা গাড়ি যদি পাশাপাশি একই বেগে পাশাপাশি চলতে থাকে, তাহলে কিন্তু একজনের সাপেক্ষে আরেকজনের কোনো আপেক্ষিক বেগ থাকবে না, তাই না? একজন আরেকজনকে স্থির মনে করবে। তুমি আর আমি যদি ট্রেনের মধ্যে সামনাসামনি বসে থাকি বা বাসের মধ্যে পাশাপাশি বসে থাকি, বাস যদি আমাদের দুইজনকে নিয়ে একই বেগে সামনের দিকে যায়, তাহলে আমাদের কিন্তু আপাত অবস্থানের কোনো চেঞ্জ হবে না, তুমি আমার চাইতে সরে আসবা না সিট থেকে। সেক্ষেত্রে আমাদের দুইজনেরই আপেক্ষিক বেগ শূন্য। তোমাকে যদি এখন আমি কোশ্চেন করি এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আমাকে উত্তরটা সরাসরি বলে দিবা, কত হয়ে যাবে? 0। কারণ এই দুইজন একজন আরেকজনের সাপেক্ষে কিরকম মনে হবে? স্থির। এইবার তাহলে আমি একটু অন্যভাবে ছবিটা ড্র করি, যে এই বন্ধু এ, আরেকজন বন্ধু হচ্ছে বি। এ সামনের দিকে দৌড় দিচ্ছে যখন, তার বেগের মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আর বি সামনের দিকে দৌড় দিচ্ছে, তার বেগের মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এখন যদি আমি তোমাদেরকে কোশ্চেন করি যে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত, যেহেতু আমরা বলেছি আপেক্ষিক বেগ কারো সাপেক্ষে বের করতে হয়, তাহলে এর সাপেক্ষে বি এর বেগ যদি তোমাদেরকে কোশ্চেন করি, তাহলে কিন্তু তোমরা একবারই উত্তর আমাকে দিয়ে দিবা 2 মিটার পার সেকেন্ড, তাই না? একজন 3 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, আর একজন 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। এর বেগ কিন্তু অলরেডি 3, সো এ বি এর দিকে তাকালে দেখবে বি কিন্তু তার চাইতে মাত্র 2 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ এর অলরেডি 3 মিটার পার সেকেন্ড বেগ আছে। তাহলে এই যে 2 মিটার পার সেকেন্ড আনলা, এটা তোমরা কিভাবে আনছো? মাইনাস করে এনেছো, 5 মাইনাস 3 করে। তাহলে এই যে এর সাপেক্ষে বি এর বেগ, এটা আমরা যখন নোটেট করি, যখন আমরা লিখি, তখন আমরা লিখি হচ্ছে এইভাবে, ভি অফ বি মানে বি এর বেগ, আর পরে যেটা লেখা হয় এ, এটা হচ্ছে যার সাপেক্ষে। তাহলে আমরা একটু এটাকে ডিনোট করে দিই, আমরা বি যেটা লিখবো, এটা হচ্ছে গিয়ে যার বেগ। শুরুতে যার কথা লিখতে হবে, যার বেগ বের করব তাকে আগে লিখতে হয়, আর পরবর্তীতে যাকে লিখতে হয় সেটা হচ্ছে তুমি যার সাপেক্ষে বেগটাকে বের করতে চাচ্ছ। তাহলে আমরা এইভাবে করে লিখি, ভিবি এ মানে বি এর বেগ কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে। এবং ভিবি এ তোমরা আসলে কিভাবে করে বের করেছো মানটা? এই ভিবি ভেক্টরের যে মডুলাস আসে, মানে ভিবি এর যে মানটা আসে, সেখান থেকে তোমরা কি করেছো? ভি এর মানটাকে মাইনাস করে দিয়েছো, তাই তো? তাহলে আমাদের আসলে দুইটা ভেক্টর রাশিকে যখন এরকম করে মাইনাস করে মান বের করতে হয়, আমরা ভেক্টরে নরমালি বিয়োগ করি না, কিন্তু ভেক্টরে সরাসরি বিয়োগ করার ওয়ে নাই, ভেক্টরে লব্ধি করতে হয়। সো এই লাইনটাকে কিন্তু আমি ঘুরায়ে এইভাবে লিখতে পারতাম, ভিবি ভেক্টর প্লাস মাইনাস ভি এ ভেক্টর, এইভাবে, তাই না? আগের লাইন আর পরের লাইনের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র আমি একটু প্লাস লিখে ব্র্যাকেটে মাইনাস করেছি, কারণ এই প্লাস দিয়ে আমরা কি বুঝাই? লব্ধি বুঝাই। তার মানে আমরা আসলে বুঝি যে এই যে আমরা যে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ 2 মিটার পার সেকেন্ড বের করি, সেটা আসলে বিয়োগ করে বের করি, অথবা আমরা একটু অন্যভাবে বলতে পারি, যার সাপেক্ষে আমরা মানটা বের করব। যেমন আমাদের এখানে দেখো বলেই দিয়েছে এ এর সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে মানটা বের করব তাকে উল্টা করলাম, এই জন্য আমাদের মাইনাস ভি এ চলে আসলো, তারপর যে ভিবি ছিল তার সাথে লব্ধি করব।
তাহলে আমরা এই লাইনটাকে একটু বাংলায় এইভাবে করে বলতে পারি যে যখনই নাকি আমরা কোনো একটা ভেক্টর রাশির আপেক্ষিক বেগ বের করব, আমরা যখনই কোনো একটা ভেক্টর রাশির আপেক্ষিক বেগ বের করব, সেই আপেক্ষিক বেগ বের করার ফর্মুলাটা হচ্ছে এইরকম। অবশ্যই তোমাকে একজনের সাপেক্ষে আপেক্ষিক বেগটা বের করতে হবে। তাহলে আপেক্ষিক বেগ বের করার সময় আমাদের তাহলে এই লাইনটা একটু মনে রাখতে হবে যে যার সাপেক্ষে বেগ বা যার সাপেক্ষে বেগ বের করব, এইভাবে করে লিখে দেই, যার সাপেক্ষে বেগ বের করব তাকে উল্টিয়ে আমরা কি করব, যেই বেগটা দেওয়া থাকবে আরেকজনের সেই বেগটার সাথে লব্ধি করব। তাকে উল্টিয়ে যোগ করব না কিন্তু, হ্যাঁ, দুইটা ভেক্টরের যোগ হয় না, দুইটা ভেক্টরের যোগ করলে তাকে আমরা লব্ধি বলি। তাহলে তাকে আমরা কি করব, লব্ধি করব। এই যে লাইনটা একটু লিখে দিলাম, এই লাইনটা সবাই একটু কষ্ট করে মনে রাখবা। এই লাইনটাই কিন্তু বেসিক্যালি এই উপরের যে ব্লু কালার দিয়ে লাইনটা লেখা সেইটা। আমরা দেখো আমাদের লেখা ছিল এ এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে আমরা কার সাপেক্ষে বেগ বের করব, এর। তাহলে যার সাপেক্ষে বেগ বের করব মানে এর সাপেক্ষে, তাকে উল্টিয়ে, এই জন্য আমরা দেখো মাইনাস ভি এ ভেক্টর লিখলাম, তারপর কি করলাম, লব্ধি করব কার সাথে, ওই যে ভিবি ভেক্টরের মানটা দেয়া থাকবে সেই ভিবি ভেক্টরের মানটার সাথে প্লাস, মানে লব্ধি করছি উল্টা ভি এ ভেক্টর, ভি এ ভেক্টরকে মাইনাস করে নিয়ে তারপর এইটাই হচ্ছে আমাদের ভিবিএ, মানে আমাদের তখন এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগটা কিন্তু চলে আসবে, তাই তো। তাহলে এই যে আমরা ফর্মুলাটা লিখলাম, আমরা অঙ্ক করার সময় তো এই বাংলা লাইনটা লিখবো না, এই বাংলা লাইনটা শুধুমাত্র আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে, যেন আমরা এটা দিয়ে ম্যাথ আসলে অঙ্ক করতে পারি। অঙ্ক করার সময় আমাদের করতে হবে এই লাইনটা দিয়ে, ভিবিএ ইজ ইকুয়ালস টু ভিবি মাইনাস ভিএ। যার বেগ তাকে আগে লিখবো, বিয়োগ করব যার সাপেক্ষে বেগ তাকে, ভিবি মাইনাস ভিএ। তাহলে এই অঙ্কের একটা ফর্মুলেশন আমরা দেখে ফেলি। একটা গাড়ি উত্তর দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে আমরা আগে দিকগুলো ডিরেক্ট করে নিই, আমাদের ডিরেকশনগুলো কোন দিক বরাবর হয়। তাহলে এই যে আমাদের ডিরেকশনটা আমরা দিয়ে নিই, এইটা হচ্ছে আমাদের একটা অনুভূমিক অংশ, এইটা হচ্ছে আমাদের উল্লম্ব অংশ। তাহলে এই যে আমরা দুইটা অংশ ড্র করে নিলাম, এখন আমরা এখানে দিকগুলা লিখে ফেলি। তাহলে দিক লেখার সময় আমরা কি জানি, আমাদের এই পাশে যদি হয় ইস্ট, তাহলে বামে আসবে হচ্ছে ওয়েস্ট, উপরে আসে নর্থ আর নিচে আসে সাউথ। আচ্ছা, এবার আসি আমরা অঙ্কতে। একটা গাড়ি উত্তর দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে নর্থের দিকে যাচ্ছে গাড়িটা। তাহলে এই যে আমার যে গাড়িটা ছিল সেই গাড়িটা তাহলে যাবে কোন দিক বরাবর, গাড়িটা আসলে যাচ্ছিল এই ডিরেকশন বরাবর, এই দিকে। তাহলে এই দিকে আমার গাড়ির বেগ ছিল, তাহলে আমরা লিখে রাখি এইদিকে, এটা হচ্ছে ভি অফ কার, মানে ভি সি, ঠিক আছে, এইদিকে ভি সি কারের বেগ, তাহলে এটা হচ্ছে গাড়ির বেগ ভি সি ভেক্টর। এবং একটি ট্রাক পূর্ব দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে পূর্ব দিক কই, ডান পাশে, তাহলে আমাদের ট্রাকের ডিরেকশনটা কোন দিকে, ট্রাকের ডিরেকশনটা হচ্ছে ডান দিকে। এই দিক বরাবর আমাদের কি যাচ্ছিল, ভিটি, মানে এই দিক বরাবর আমাদের ট্রাকের বেগটা ছিল ডানে। তো দুইটা বেগের মান দেওয়া আছে, 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। আমাদের দেখো কোশ্চেনে বলেছে গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ নির্ণয় করো। তাহলে গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ আমরা যখন ম্যাথ করতে যাব, ম্যাথ করতে যাওয়ার সময় আমরা তাহলে লিখব কিভাবে, কার আপেক্ষিক বেগ নির্ণয় করব, ট্রাকের, তাহলে ভি টি, কার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে, তো যার সাপেক্ষে তাকে তো পরে লিখি, তাহলে এটা আসবে ভিটিসি। তাহলে ভিটিসি যখন আমাদের ফর্মুলার মধ্যে আসবে, এই ভিটিসিটাই হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে। এখন যার সাপেক্ষে বেগ তাকে যেন আমরা কি বলেছিলাম আগের স্লাইডে, এই যে যার সাপেক্ষে বেগ বের করব তাকে উল্টিয়ে আগেরটার সাথে লব্ধি করতে হবে। তো এরা তো আমাদের একই সরল রেখায় দৌড় দিচ্ছিল, মানে একই ডিরেকশনে দৌড় দিচ্ছিল, তো আমরা সিম্পলি এরকম প্লাস মাইনাস করে লব্ধি করতে পেরেছি। তো এখন তো ডিরেকশন উল্টা হয়ে যেতে পারে, তাহলে যেহেতু গাড়ির সাপেক্ষে বের করতে যাব, গাড়ির সাপেক্ষে বের করতে গেলে গাড়ি কোন দিকে যাচ্ছিল, নর্থে, আমরা কি করব, এই ভেক্টরটাকে উল্টাবো। তাহলে ভেক্টরটাকে উল্টালে আমাদের ডিরেকশন কোন দিকে চলে আসবে, ডিরেকশন চলে আসবে নিচের দিকে, তাই না। তাহলে ওই যে ভিসি ভেক্টর যদি আমাদের নর্থের ডিরেকশনে যায়, তাহলে এই উল্টানোর পর নিচের ডিরেকশনটা কি আসবে, মাইনাস ভিসি ভেক্টর। এই যে আমরা উল্টায় ফেললাম। যার সাপেক্ষে বেগ, কার সাপেক্ষে বেগ, গাড়ির সাপেক্ষে বের করতে বলেছে, তাহলে তাকে উল্টা করব। ভিসি ভেক্টরটা যাচ্ছিল নর্থে,
উল্টা করলে ভিসি ভেক্টর কোন দিকে যাওয়া শুরু করবে? সাউথে। তাহলে এই যে আপেক্ষিক বেগটা যে তুমি পাবা, এই ভিটি ভেক্টর যেটা ডানে কাজ করছে আর ভিসি মাইনাস ভিসি ভেক্টর যেটা নিচে কাজ করছে, এদের লব্ধি করব। তাহলে দুইটা ভেক্টর পরস্পর 90 তে কাজ করলে লব্ধি কি হয়? এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই দিক বরাবর কোন একটা ডিরেকশনে আসবে। তাহলে এই ডিরেকশনে আমার সেই যে ভিটিসিটা আমাদের বের করতে হয়, সেই ভিটিসি এর ভ্যালুটা চলে আসবে। ঠিক আছে? তাহলে যার সাপেক্ষে বেগ, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ নির্ণয় করব। তাই গাড়ির বেগকে উল্টা করলাম, গাড়ির বেগটা চলে আসলো সাউথের ডিরেকশনে। ট্রাকের বেগকে উল্টা করব না, ওরটা তো বের করব। তাহলে ট্রাক যাচ্ছিল ডানে, গাড়ি এখন চলে আসলো নিচে, লব্ধি চলে আসবে এরকম একটা অ্যাঙ্গেলে। তাহলে ভিটিসি বের করা তো কোয়াইট ইজি। দুইটা ভেক্টর দেখো, ভিটি ভেক্টর আর মাইনাস ভিসি ভেক্টর পরস্পর কত ডিগ্রি কোণে কাজ করছে? 90 ডিগ্রি কোণে কাজ করছে। তাহলে 90 ডিগ্রি কোণে কাজ করলে আমাদের মান বের করার ফর্মুলা হচ্ছে রুট ওভার ভিটি এইটার স্কয়ার প্লাস এই যে মাইনাস ভিসি লিখেছো সেই মাইনাস ভিসির স্কয়ার, তাই তো? লব্ধি করে ফেলবো। তাহলে এখন এখান থেকে আমরা মান বসাই, মান তো জানি। ট্রাকের বেগ কত? 10 মিটার পার সেকেন্ড, তাহলে এটা চলে আসবে 10 স্কয়ার। তাহলে এটা চলে আসবে 10 স্কয়ার প্লাস মাইনাস কারের বেগও দেওয়া আছে -5 হোল স্কয়ার, তো মাইনাস স্কয়ার হয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে চলে আসবে কত? 100, এখান থেকে চলে আসবে 25। তাহলে 100 আর 25 আমরা যদি যোগ করি, এখান থেকে আমাদের রেজাল্ট কত চলে আসবে? 125। তাহলে এখান থেকে চলে আসবে রুট ওভার 125। এভাবে করেও অপশনে থাকতে পারে রুট ওভার 125 মিটার পার সেকেন্ড, অথবা অপশনে স্যাররা চাইলে এটাকে কিন্তু 5√5 এভাবে করেও লেখা যায়, কারণ 25 ইন্টু 5, 25কে রুট করলে 5 বাইরে চলে আসে। দুইভাবেই কিন্তু অপশন সেট করা থাকতে পারে। তাহলে মিটার পার সেকেন্ড আমরা আপেক্ষিক বেগটা বের করে ফেলতে পারলাম। তো অঙ্কটা কিন্তু ইজি, জাস্ট একটু ঠান্ডা মাথায় বুঝতে হয়। তাহলে আমরা আগের লাইনে যা লিখে আসছিলাম থিওরিতে, এখানে তার ইমপ্লিমেন্টেশন দেখলাম। যার সাপেক্ষে বেগ তাকে উল্টা করে ফেলবো, আরেকটা বেগ দেওয়া থাকবে, ওই দুইটা ডিরেকশন দেখে আমরা লব্ধির মানটা, ডিরেকশনটা ছবিতে আগে ড্র করে নিব বাম পাশে। ছবি না আঁকলেও হবে, কোনো সমস্যা নাই। তুমি অঙ্কতে 5√5 মিটার পার সেকেন্ড পরীক্ষার হলে নিয়ে আসলেই হয়। ছবিটা কেন এঁকেছি? তোমাদের বোঝানোর সুবিধার জন্য। আর এখানে কিন্তু আবারও আমি অনেকগুলা লাইন ভেঙে ভেঙে লিখছি, তোমরা কিন্তু অনেক আগেই বুঝবা যে 10 স্কয়ার আর 5 স্কয়ার 125 হয়। সো আমরা কিন্তু এই অঙ্কটা দুই লাইনেই করে ফেলতে পারি চাইলে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে চলে যাই। আমাদের এইখান থেকে যে অঙ্কটা সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে বৃষ্টি পড়ার অঙ্ক। তাহলে একজন লোক পশ্চিম দিক বরাবর 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। ঠিক আছে, তাহলে একজন লোক কি করছে? একটা ডিরেকশনে 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। আমরা লোকের একটা ডিরেকশনের ছবি ড্র করে নিই। তাহলে এই যে লোকটা মনে করো যাচ্ছিল হচ্ছে গিয়ে এই ডিরেকশন বরাবর, এইদিকে ডান পাশে। তাহলে এই যে ডান পাশে যে লোক যাচ্ছে এটা হচ্ছে ভি এম, আমরা এম দিচ্ছি, এটা হচ্ছে ভি ম্যান। ধরো এটা লোকের বেগ ভি ম্যান, হ্যাঁ, এটা ভি ম্যান ভেক্টর। এই আচ্ছা, বৃষ্টি কি হচ্ছে? সরাসরি তার মাথার উপর 10√3 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ছে। তো সরাসরি বৃষ্টি যদি খারাপভাবে পড়ে, তাহলে বৃষ্টির ডিরেকশনটা আমরা একটু ড্র করি। বৃষ্টির ডিরেকশনটা তাহলে কোন দিক বরাবর হবে? বৃষ্টির ডিরেকশনটা হবে হচ্ছে এই নিচের দিক বরাবর। তাহলে বৃষ্টির ডিরেকশনটা আসবে হচ্ছে নিচের দিক বরাবর, এইখানে এদিক বরাবর আসবে। তাহলে নিচের দিক বরাবর আমার এইটার ডিরেকশনটা চলে আসে এইখানে। এটা হচ্ছে ভি রেইন, এই রেইনের জন্য আমরা এখানে আর লিখলাম। এটা হচ্ছে আমার বৃষ্টির বেগ। তাহলে আমাদের এখন বলেছে অনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। তো বৃষ্টি যদি এরকম খারাপভাবে পড়তে থাকে, আমরা জানি তুমি যদি সোজা দাঁড়ায় থাকো তাহলে বৃষ্টি তোমার মাথায় খারাপভাবে বা উল্লম্বভাবে পড়বে। তুমি যদি এরকম ডান পাশে দৌড় দেওয়া শুরু করো বা হেঁটে যাওয়া শুরু করো, বৃষ্টি কিন্তু তখন তোমার কাছে একটু বাঁকাভাবে পড়া শুরু হবে। ঠিক আছে, তো বৃষ্টি যেহেতু বাঁকাভাবে পড়া শুরু হবে, কেন এটা বাঁকাভাবে পড়ে? এই যে আমরা যেটা বললাম, আমরা যে বেগটা বের করব এটা কিন্তু আসলে আপেক্ষিক বেগ। তো লোক যেহেতু গতিশীল, লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করব। তাহলে ওই যে আবারও আমি কিন্তু একটা কথা বলে দিয়েছি, লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে যার সাপেক্ষে বেগ তাকে উল্টা করতে হয়। তাহলে এই যে লোকের সাপেক্ষে বেগ, লোক কই যাচ্ছিল? ডানে, তাকে আমরা এখন কি করে দিব? উল্টা করে বাম পাশে নিয়ে আসব, তাই না? তাহলে যদি আমরা লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে যাই, এই যে আমি লোকের বেগকে উল্টা করে দিলাম, তাহলে এখানে কি চলে আসবে? মাইনাস ভি এম ভেক্টর। এখন আমরা কি করব? যার সাপেক্ষে বেগ তাকে উল্টা করে লব্ধি করব। তাহলে মাইনাস ভি এম ভেক্টর কাজ করছে কই? বামে। বৃষ্টি কাজ করছে কই? খাড়া নিচের দিকে। তাহলে আমাদের লব্ধির মানটা কই আসবে? লব্ধির মানটা চলে আসবে এইরকম একটা অ্যাঙ্গেল দিক বরাবর, তাই না?
তাহলে এই যে লব্ধিটা এরকম করে আসবে। এই জন্যই এই দিক বরাবর যে আমরা লব্ধি লিখলাম, এই জন্যই আমাদের বৃষ্টিটা আসলে কিরকম করে মাথার মধ্যে পড়ে, এই যে এরকম ডিরেকশনে বৃষ্টিটা হচ্ছে আমাদের মাথার মধ্যে পড়বে, এরকম বাঁকাভাবে। তাহলে তুমি যদি কখনো এইখানে দাঁড়ায় থাকো, তুমি যদি এই জায়গা থেকে সামনের দিকে যেতে চাও, তাহলে তোমাকে কিন্তু ছাতা একটা এরকম অ্যাঙ্গেলে বাঁকা করে ছাতাটাকে ধরা লাগবে, তাই না? এরকম একটা অ্যাঙ্গেলে বাঁকা করে ছাতা ধরা লাগবে তুমি যদি বৃষ্টি থেকে বাঁচতে চাও। তাহলে এখন আমাদের যেহেতু এখানে ছাতা ধরতে হয়, আমাদের যদি আমরা অ্যাঙ্গেল বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা তাহলে কিরকম আসবে? আমরা বইয়ের মধ্যে একটা ফর্মুলা দিয়ে কিন্তু এই অঙ্কগুলা করে আসতাম। এই অঙ্কগুলো আমরা করেছি, এবং এই অঙ্কতে আমাদের যে থিটাটা আসে, সেই থিটাটা কিন্তু আসে এইটা, এই যে উল্লম্ব দিক বরাবর থিটাটা আসে, তাই না? আমাদের অঙ্ক করার সময় যে থিটাটা বইয়ের মধ্যে লেখা, এই থিটাটা কিন্তু এই থিটাটা আসে। এবং যেহেতু এই দুইটা লাইন পরস্পর বিপ্রতীপ, এই ছাতার সাথে এই উল্লম্ব অ্যাক্সিসে যে অ্যাঙ্গেলটা আসবে বিপ্রতীপ কোণ বলে, এই থিটাটাই বেসিক্যালি আমাদের বের হয়। তাহলে এই সকল অঙ্কের ক্ষেত্রে আমরা বইয়ের তাহলে লাইনটা ডিরেক্টলি আমরা লিখি, এবং বইয়ে কিন্তু আমাদের অঙ্কটা ট্যান ইনভার্স দিয়ে করা। সো আমরা অঙ্কটা সহজ সরলভাবে একটু মনে রাখার জন্য একটা ছোট্ট ফর্মুলা দিয়ে বাংলায় মনে রাখতে পারি। বইয়ে বাংলাটা লেখা নেই, বইয়ে জাস্ট ফর্মুলার আকারে লেখা আছে, আমরা এখানে বাংলা আকারে লিখব। তাহলে বইয়ে যেটা লেখা নাই সেটা হচ্ছে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যে আমরা যখনই ট্যান ইনভার্সের ফর্মুলাটা ফেলি, অলওয়েজই মনে রাখতে হবে অ্যাঙ্গেলটা কিন্তু আমার কিসের সাথে আসে? অ্যাঙ্গেলটা আমার আসে উল্লম্বের সাথে। তাহলে উল্লম্বের সাথে কোণ থিটা ইকুয়ালস টু আমাদের আসবে ট্যান ইনভার্স। এখানে মানটা যখন বসাবো খেয়াল রাখতে হবে আমাদের বইয়ের মধ্যে ডিরেক্টলি ভ্যালু বসানো, আমরা একটু বাংলা লাইন দিয়ে মনে রাখবো। ট্যান ইনভার্স উপরে কি চলে আসবে? লোকের বেগ, আর নিচে আসবে হচ্ছে বৃষ্টির বেগ। আমি এটাকে একটু অন্যভাবে মনে রাখতে পারি, মানে আমি এটাকে মনে রাখি আর কি, যে বৃষ্টি হলে বৃষ্টির পানি কই জমা হয়? নিচে। তাহলে বৃষ্টির বেগ যেটা, সেই বৃষ্টির বেগ নিচে, মানে আমাদের রাস্তায় পায়ের নিচে জমা হয়। আমরা কিন্তু বৃষ্টির পানির উপর দিয়ে হাঁটি, তো আমরা থাকবো উপরে, বৃষ্টির বেগটা থাকবে নিচে, মানে আমার বেগ থাকবে উপরে লোকের বেগ, আর বৃষ্টির বেগ চলে যাবে নিচে। অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? ট্যান ইনভার্স। এটা কিন্তু একটা শর্টকাট। এই অঙ্কগুলো করার সময় আমরা ডিরেক্টলি লোকের বেগ বাই বৃষ্টির বেগ চাইলে লিখতেও পারি, আবার চাইলে আমরা একবারে ভ্যালু বসায়ও অঙ্কটা করে ফেলতে পারি, এক লাইন লাগবে। তাহলে সব সময় মনে রাখবা এই সকল অঙ্কের ক্ষেত্রে আমাদের বইয়ে যেই থিটাটা বের করা ট্যান ইনভার্স দিয়ে, সেটা কিন্তু কিসের সাথে কোণ? উল্লম্বের সাথে কোণ, মানে উল্লম্বতে যে ওয়াই অ্যাক্সিসটা আছে তার সাথে অ্যাঙ্গেলটা বের হয়। তাহলে এখান থেকে আমরা এখন মান বসাই, মান বসালে থিটার মানটা কত চলে আসবে? ট্যান ইনভার্স, সব তো দেয়াই আছে। লোকের বেগ কত দেয়া? একজন লোক পশ্চিম দিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল। আর বৃষ্টির বেগ কত দেয়া? বৃষ্টি পড়ছিল 10√3। তাহলে এখান থেকে কত চলে আসে? 10 10 কাটা চলে যাবে, ট্যান ইনভার্স 1/√3। তাহলে 0 1/√3, 1√3 অসংজ্ঞায়িত, তাহলে এখান থেকে কত মান? 30 ডিগ্রি। এটা হচ্ছে চলে আসলো। এইখানে আমরা সবচেয়ে বড় ভুলটা করি, অনেকে এখানে বইয়ের এই অঙ্কটা ডিরেক্টলি লিখে অ্যান্সার দিয়ে আসি, মানে ফর্মুলাটা লিখে অ্যান্সার লিখে দিয়ে আসি। সো স্যাররা এখানে যে চেঞ্জটা করে সেটা হচ্ছে এইখানে অবশ্যই খেয়াল রাখতে হবে কোশ্চেনে কি বলা। আমাদের কিন্তু বলেছে অনুভূমিকের সাথে কোণ। তো যদি অনুভূমিকের সাথে কোণ বলে, সেটা কিন্তু আমরা বের করি নাই, কারণ আমাদের বইয়ে যে ফর্মুলা সেটা কিন্তু উল্লম্বের সাথে কোণ বের করার ফর্মুলা। তাহলে তোমাদেরকে কি করতে হবে? 90 ডিগ্রি থেকে এটা বিয়োগ করে তারপর অ্যান্সার বের করে দিয়ে আসতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 30 ডিগ্রি না, আমাদের এইভাবে লিখতে হবে। সুতরাং অনুভূমিকের সাথে কোণ, তাহলে অনুভূমিক অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে? উল্লম্ব আর অনুভূমিকের মাঝখানে অ্যাঙ্গেল কত? 90। তাহলে আমরা 90 থেকে এই থিটাটাকে বিয়োগ করে দিব, তাহলে 90 মাইনাস 30 ডিগ্রি, রেজাল্ট কত চলে আসবে? 60 ডিগ্রি। এইটা হবে আমার অ্যান্সার। খুব কেয়ারফুল থাকবে এই দুইটা জায়গায়। উল্লম্বের সাথে কত কোণে ছাতা ধরবে কোশ্চেনে বলেছে, নাকি অনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরবে এইটা আমাদের বের করতে বলেছে। যদি বলে উল্লম্বের সাথে কোণ, তাহলে একবারে 30 অ্যান্সার। আর কোশ্চেনে যদি অনুভূমিক বলে দেয়, তাহলে বুঝবা স্যাররা কোশ্চেনে একটু হালকা ক্যাচ দিয়েছে, এই ক্যাচটা তোমাকে একটু ধরতে হবে। দ্যাটস ওয়াই আমরা অনুভূমিকের সাথে অ্যাঙ্গেল বের করে নিয়ে আসলাম, যেটার ভ্যালু হবে কত? 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, রেজাল্ট আসবে 60 ডিগ্রি। এবং কেয়ারফুল থাকবা, অপশনে কিন্তু 30 ডিগ্রিও থাকবে, 60 ডিগ্রিও থাকবে। সো ভুল যেন না হয় চোখে তাড়াহুড়ায় বা কোনোভাবে। তাহলে আশা করছি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো।
এইবার তাহলে আমাদের আরেকটা ফেভারিট পার্টে যাই, সেটা হচ্ছে নদী আর নৌকার ম্যাথে। তো আমাদের এখানে একটা নৌকা দেখতে পাচ্ছ, এই নৌকাটা হচ্ছে কি একটা বাঁকা ডিরেকশনে যাচ্ছে। কেন বাঁকা ডিরেকশনে যাচ্ছে সেটাও বলে দিচ্ছি। এই নৌকাটার ডিরেকশন থেকে আমরা মনে করি এই দিক বরাবর স্রোত কাজ করছে। এই দিক বরাবর কি কাজ করছে? ডান পাশ বরাবর স্রোত কাজ করছে। এই দিকে হচ্ছে আমাদের স্রোতের বেগটা দেয়া আছে। তো এই দিক বরাবর আমাদের যদি স্রোতের বেগ দেয়া থাকে, সেটা আমাদের বইয়ের মধ্যে কত ধরে নেওয়া? বইয়ের মধ্যে ধরে নেওয়া হচ্ছে ইউ। তাহলে স্রোতের বেগকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ইউ ভেক্টর। তাহলে এইটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, এবং স্রোতের বেগকে আমাদের বইয়ের মধ্যে কি ধরে নেওয়া আছে? ইউ ভেক্টর ধরে নেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এটাকে ইউ ভেক্টর ধরে নিলাম। এখন আমাদেরকে নৌকা চালনা করতে হয়। যেহেতু নদীতে স্রোত আছে, তুমি যদি সোজাসুজি রওনা দাও তাহলে কিন্তু স্রোত তোমাকে ঠেলতে ঠেলতে অন্য একটা দূরত্বে নিয়ে যাবে। তো আমাদের সব সময় মনে রাখতে হয় যে নদী নৌকার অঙ্কের ক্ষেত্রে আমাদের কিন্তু কেস হচ্ছে দুইটা স্পেশাল কেসে অঙ্ক আসতে পারে। পরীক্ষার হলে তোমাদেরকে বলে দিতে পারে একটা কেস 1। কেস 1 এর মধ্যে অনেক সময় দেখবা বলে দিবে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে, বা সবচেয়ে কম দূরত্বে নদী পার হতে। সো একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বের কথা বলে দেয়া থাকবে। আবার আমরা যদি সর্বনিম্ন দূরত্বে নদী পার না হতে চাই, তাহলে আমাদের চলে আসবে হচ্ছে কেস 2। কেস 2টা হচ্ছে কিসে? কেস 2টা হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়ে যদি কখনো নদী পার হতে হয়। সো আমাদের মোটামুটি এই দুইটা কেস মিলাই কোশ্চেন আসে। আমরা একটা অঙ্ক দিয়ে বেসিক্যালি সবগুলা কেস একবারে বুঝে ফেলবো। তাহলে একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে যেতে বলে, আরেকটা হচ্ছে সর্বনিম্ন সময়ে যেতে বলে। তাহলে যদি নদীতে স্রোত থাকে, তুমি যদি খাড়া রওনা দাও, সেই ক্ষেত্রে কিন্তু তুমি নৌকা নিয়ে বাঁকা ডিরেকশনে চলে যাবা, সর্বনিম্ন দূরত্বতে কিন্তু যেতে পারবা না। নদীর এপার থেকে ওই পাশে সর্বনিম্ন দূরত্ব বলতে আমরা আসলে কি বুঝাই? এই যে স্ট্রেট লাইনে যে দূরত্বটা আছে, খাড়া দূরত্ব, এইটাকে বুঝাই। তাহলে এই যে ডিরেকশনটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার সর্বনিম্ন দূরত্ব, মানে নদীর যে প্রস্থটা থাকবে সেটাই হবে নদীর সর্বনিম্ন দূরত্বটা। তাহলে এইটা হচ্ছে আমার সর্বনিম্ন দূরত্ব। তুমি যদি কখনো এই সর্বনিম্ন দূরত্বে মানে খাড়া অপর প্রান্তে পৌঁছাতে চাও, তাহলে নৌকা নিয়ে সোজাসুজি রওনা দিলে স্রোত তোমাকে ঠেলতে ঠেলতে ডান পাশে নিয়ে আসবে, তুমি আর কখনোই সর্বনিম্ন দূরত্বে আসতে পারবা না। তো এই সকল ক্ষেত্রে আমরা বইয়ের মধ্যে অঙ্ক করেছি নদী নৌকায়, আমাদের তখন কি করতে হয়? এরকম একটা স্থূল কোণে নৌকা নিয়ে রওনা দিতে হয়, তাই না? এরকম একটা স্থূল কোণে নৌকা নিয়ে রওনা দিতে হয়। তাহলে এই যে ডিরেকশনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার কিসের ডিরেকশন? ভি ভেক্টরের ডিরেকশন। এটাই হচ্ছে আমার কিসের বেগ? এটাই হচ্ছে আমার নৌকার বেগ। পরীক্ষার হলে সাঁতারু থাকতে পারে, সেই ক্ষেত্রে ভয় পেও না। নৌকার বেগ যা সাঁতারুর বেগও আসলে একই রকমের জিনিস বুঝায়। নৌকা নিয়েও তুমি নদীর ওপারে যেতে চাবা, সাঁতারুও সাঁতার কেটে নদীর ওপারে যেতে চাবে। তাহলে এই যে তুমি ভি ভেক্টরটা দেখতে পাচ্ছ আর এই যে ইউ ভেক্টরটা দেখতে পাচ্ছ, এই দুইটা ভেক্টরের বেসিক্যালি যে লব্ধিটা আসে, সেই লব্ধিটাই হচ্ছে কি আমাদের বইয়ের ভাষায় ডাব্লিউ ভেক্টর বলে। এই লব্ধি বরাবরই তখন তুমি স্রোত তোমাকে ডানে ঠেলবে, তুমি বাঁকা অ্যাঙ্গেলে বড় অ্যাঙ্গেলে রওনা দিবা, স্রোত ঠেলতে 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 ঠিকই তোমাকে কি করবে? ঘোরাতে 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 এইরকম একটা ডিরেকশনে ডাব্লিউতে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের একটা বড় অ্যাঙ্গেলে যে রওনা দিতে হয়, এই বড় অ্যাঙ্গেলটার মান আমাদের বইয়ের মধ্যে কত ধরে নেওয়া আছে? আলফা। এবং এই আলফাটাই আমরা হচ্ছে অঙ্ক করে বের করে নিয়ে আসি। তাহলে শুরুতে আমরা যে কেসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কেস 1, যেটা ছিল সর্বনিম্ন দূরত্বে যদি আমাদের কখনো নদী পার হতে হয়। তাহলে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে আমাদের বইয়ের মধ্যে ডিরেক্টলি একটা ফর্মুলা লিখে দেওয়া আছে, আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তো এই ফর্মুলাটা আসলে কিভাবে আসে? আমরা যদি অনুভূমিক বরাবর বেগের উপাংশগুলো নেই, আমরা যদি এইভাবে লিখি, অনুভূমিক বরাবর মানে এক্স অ্যাক্সিস যেটা দেখতে পাচ্ছ স্রোতের বেগ বরাবর, তাহলে অনুভূমিক অক্ষ বরাবর যদি আমরা সকল বেগের উপাংশগুলো নিয়ে কাজ করি, বেগের উপাংশ নিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমরা ওই বইয়ের ফর্মুলাটা ডিরেক্টলি নিয়ে আসতে পারি। বইয়ে কিন্তু এটা একটু ভেঙে ব্যাখ্যা করে বলা নাই, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি। তাহলে অনুভূমিক বরাবর আমাদের এখানে দেখো, তাহলে দুইটা বেগ আছে ইউ আর ভি, আর তাদের লব্ধি হচ্ছে ডাব্লিউ। তাহলে একটা ভেক্টর হচ্ছে ইউ ভেক্টর আর আরেকটা ভেক্টর হচ্ছে ভি ভেক্টর। এদেরকে লব্ধি করলেই তো আমার ওই পাশে কি আসবে? ডাব্লিউ ভেক্টর আসবে, তাই না?
তাহলে অনুভূমিক বরাবর যেহেতু আমি উপাংশ নিব, তাহলে আমাদের cos থিটা বসালেই হয়ে যাচ্ছে। তাহলে এখন অ্যাঙ্গেলের ক্ষেত্রে যদি আমরা এখানে cos থিটা বসাতে যাই, স্রোতের বেগ ইউ ভেক্টর এক্স অ্যাক্সিসের সাথে কিন্তু কোনো কোণ উৎপন্ন করে নাই। তাহলে এখানে অ্যাঙ্গেলের মান কত? cos 0 ডিগ্রি। নৌকার বেগ ভি ভেক্টর এক্স অ্যাক্সিস বা অনুভূমিক যে অক্ষটা আছে তার সাথে কিন্তু একটা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, যেটা হচ্ছে cos আলফা। লব্ধি ডাব্লিউ ভেক্টর এটাও কিন্তু এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তোমরা দেখতে পাচ্ছ অনুভূমিকের সাথে, সেটার মান কত? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল আসবে কত? cos 90। আমরা উল্লম্ব উপাংশগুলো নিচ্ছি না, অনুভূমিক বরাবর উপাংশ নিচ্ছি, কারণ তুমি অনুভূমিক দিকে কিন্তু ধাক্কা খাবা, স্রোত তোমাকে অনুভূমিক দিকে বা এক্স অ্যাক্সিস বরাবরই ধাক্কা দিয়ে 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 নদীর অপর প্রান্তে নিয়ে যাবে। তাহলে আমাদের সবগুলো অনুভূমিক উপাংশগুলো নিতে হয়, তাই দেখো সবগুলাই আমরা cos লিখেছি। আর অ্যাঙ্গেলগুলো লিখেছি যে এই তিনটা ভেক্টর এক্স অ্যাক্সিস বা অনুভূমিক অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা লিখেছি। ইউ ভেক্টর তো এক্স অ্যাক্সিসেই আছে, তাহলে 0 ডিগ্রি। ভি ভেক্টর তো একটা অ্যাঙ্গেল, বড় একটা স্থূল কোণ তৈরি করেছে আলফা, তাহলে আলফা। আর ডাব্লিউটা অনুভূমিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে মানগুলো বসাই এখন। ইউ cos আলফা, এটার মান cos 0 ডিগ্রি মান কত? 1। তাহলে এখান থেকে রেজাল্ট চলে আসবে ইউ প্লাস এখানে ভি ভেক্টর তার সাথে কত চলে আসে? cos আলফা। তাহলে এখানে সিম্পলি কি থাকবে? ভি থাকবে, তাই না? তাহলে এখানে চলে আসবে হচ্ছে ভি। আর এখানে আমার ডাব্লিউ cos ভি cos আলফা, ভি cos আলফার ভ্যালু তো আমি জানি না, এটা থাকলো। আর cos 90 এর মান কত? 0। 0 কে ডাব্লিউ দিয়ে গুণ দিলে কত চলে আসে? এখানে 0 চলে আসে। তাহলে আমি এখান থেকে কিন্তু ওই যে বইয়ের যে ফর্মুলাটা আছে সেটা লিখে ফেলতে পারি। cos আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস ইউ, আর নিচে কি হয়ে যাবে? ভি দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমাদের ওই যে আলফা কত কোণে নৌকা নিয়ে রওনা দিতে হয় সেই আলফার ভ্যালুটা বের করতে বলে, আলফার ভ্যালুটাকে আমরা এইভাবে লিখতে পারি cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি না লিখে আমরা এখানে একটা ছোট্ট কাজ করি, সেটা হচ্ছে তোমাদেরকে একটা ছোট ফর্মুলা বলে দেই। ওই যে আমরা যেহেতু বাংলা দিয়ে মনে রাখি, স্রোতের অঙ্কতেও বাংলা দিয়ে মনে রেখেছিলাম, এখানেও এরকম একটা ফর্মুলা বলে দিই। তাহলে cos ইনভার্স মাইনাসটা অবশ্যই দিয়ে নিবা। ইউটা কি? আসলে স্রোতের বেগ। তাহলে ইউটা হচ্ছে স্রোতের বেগ। আমরা উপরে সবসময় কি বসাবো? স্রোতের বেগ বসাবো, আর নিচে নৌকা বা সাঁতারু যেই থাক সেই নৌকার বেগটা বসাবো। এটা তুমি চাইলে আর একটু ছোট করেও মনে রাখতে পারো, যদি কারো এরকম মনে হয় যে ভাইয়া বৃষ্টি আর লোকের ক্ষেত্রে তো বলেছিলেন আমরা বৃষ্টির পানির উপর দিয়ে হাঁটি, বৃষ্টির পানি আমাদের রাস্তায় জমা হয়, দ্যাটস ওয়াই আমার বেগ উপরে বৃষ্টির বেগ নিচে, তখন তো আমরা লিখতে পারতাম। কিন্তু যদি আমাদের স্রোত আর নৌকা আসে, স্রোত তো নৌকার উপরে থাকে না, তাহলে এইটাকে তুমি একটু চাইলে অন্যভাবেও মনে রাখতে পারো। আলফা সমান সমান cos ইনভার্স, অবশ্যই মাইনাসটা দিয়ে নিবা, মাইনাস দেওয়ার পর উপরে মনে রাখবা ছোট যে মানটা থাকবে সেই বেগের মানটা, ছোট বেগের মানটাকে আমরা উপরে লিখব, আর বড় বেগের মানটাকে আমরা নিচে লিখব। কেন? কারণ cos এর মান আর sin এর রেঞ্জ, এই দুইটা মান কিন্তু সব সময় মনে রাখবা, এগুলা কিন্তু অলওয়েজ 90 ডিগ্রির মধ্যেই আসে, তাই না? সরি, মানে -1 থেকে 1 এর মধ্যে আসে। তো 1 থেকে -1 এর ভ্যালু যদি তুমি রেঞ্জ রাখতে চাও, উপরে যদি বড় মান দিয়ে নিচে ছোট মান দিয়ে ভাগ দাও, এটা কিন্তু 1 পয়েন্ট সামথিং আসবে। cos ইনভার্স বা sin ইনভার্স 1 পয়েন্ট সামথিং এর ভ্যালু ম্যাথ এরর দেখাবে ক্যালকুলেটরে। তো এটা এমনিতেও কমন সেন্স দিয়ে বোঝা যায় যে ছোট মানটা উপরে বসবে, বড় মানটা নিচে, অথবা স্রোতের বেগ উপরে বসবে আর নৌকার বেগটা বসবে নিচে। এই যে আমি দুইটা লাইন লিখলাম, আমরা কিন্তু এই দুইটা লাইন আমাদের বইয়ের মধ্যে লিখে দেয়া আছে, তো আমরা কিন্তু চাইলে এই দুইটা মান দিয়ে ডিরেক্টলি অঙ্ক করতে পারি। আমি উপরে যেটুকু লিখেছি সেটা হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য যে বইয়ে কেন এভাবে করে অঙ্কটা লেখা। মাইনাস সাইনটা অবশ্যই মনে করে দিতে হবে। তাহলে cos ইনভার্স মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ। এখানে যদি আমাদের সময় বের করতে বলে, সব সময় মনে রাখতে হবে এই সকল অঙ্কের ক্ষেত্রে নৌকার স্রোত, আমাদের বইয়ে যে অঙ্কগুলো আসলে করে দেয়া আছে এই অঙ্কগুলোতে কোনো কিন্তু ত্বরণ নাই, হ্যাঁ, এরা সমবেগে যাচ্ছে এটা ধরে নিয়ে অঙ্ক করা। তো যদি সমবেগে যায় এরকম অঙ্ক আসে, আমরা নদীর যে প্রস্থটা, এই প্রস্থটাকে আপাতত ধরে নিচ্ছি হচ্ছে ডি, ডায়ামিটার দিয়ে প্রস্থ ধরে নিচ্ছি। তাহলে আমাদের নদীর যে প্রস্থ, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত নদীর যে প্রস্থটা হয়, এই প্রস্থটাকে আমরা কি ধরে নিচ্ছি? প্রস্থটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ডি, ঠিক আছে? তাহলে যেহেতু আমাদের সমবেগে যাচ্ছে সবাই, নৌকা হোক সাঁতারু হোক, আমাদের বইয়ে যেহেতু সমবেগে ধরে অঙ্কগুলা করা, তাহলে সমবেগের ফর্মুলা কি? সমবেগের ফর্মুলা হচ্ছে as ইজ ইকুয়ালস টু ভিটি, এরকম একটা ফর্মুলা আসে সমবেগের ক্ষেত্রে।
তোমাকে যদি এখান থেকে টাইম বের করতে বলে যে আমি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চাই, আমার সময় কত দরকার, তাহলে আমাদের এখানে এস বলতে আসলে কি বোঝাচ্ছে? এস বলতে আমাদের বোঝাচ্ছে নদীর প্রস্থটা পার হতে হবে, নদীর ওপার যেতে হবে, তাহলে এটা চলে আসবে ডি। টাইম তো টি, টি এর জায়গায় টি থাকবে। আচ্ছা, এইখানে নৌকার বেগ বা সাঁতারুর বেগ দুইটাই আমরা ভি ধরেছিলাম। তুমি যে নদীর ওপারে যাবা, নদীর ওপারে যাওয়ার জন্য এই নৌকার বেগ বা সাঁতারুর বেগ ভি এর কোন উপাংশটা তোমাকে হেল্প করবে বলো তো? অনুভূমিক উপাংশ নাকি উল্লম্ব উপাংশ? সব সময় খেয়াল রাখবা নদী পার হতে কিন্তু আমাদের উল্লম্ব উপাংশটা হেল্প করে, মানে সাইন থিটা যেটা সেইটা হেল্প করে। তাহলে এইখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই যে আলফা অ্যাঙ্গেলে যে ভি কাজ করছে তাকে দুইটা উপাংশ আমরা ভাগ করতে পারি, একটা আসবে অনুভূমিক উপাংশ, একটা আসবে উল্লম্ব উপাংশ। সেই উল্লম্ব উপাংশ যেটা ভি সাইন আলফা, এই ভি সাইন আলফা সবসময় তোমাদেরকে নদী পার হতে হেল্প করবে। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো তাহলে ভাইয়া কজ আলফার কাজ কি? ভি কজ আলফা হচ্ছে তোমাকে ওই যে সামনের দিকে নিয়ে আসে, তুমি যে স্রোতের ধাক্কা খাচ্ছ খেয়ে খেয়েও তার সাথে সাথে সামনের দিকে চলে আসছো কিছুটা যে আগায় যাও, ওই আগায় যাওয়ার জন্য হেল্প করবে হচ্ছে অনুভূমিক উপাংশটা, মানে ভি এর কজ আলফার উপাংশটা। আর তোমাকে নদী পার হতে হেল্প করবে ভি সাইন আলফা। তাহলে আশা করছি এখান থেকে তোমরা টাইম বের করতে বললে সেটারও একটা ফর্মুলা বের করতে পারবা। টাইম টি সমান সমান আমরা তাহলে কি লিখবো? ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এই যে ফর্মুলাটা আমরা লিখলাম, এই ফর্মুলাটাও আমরা একটু কষ্ট করে মনে রাখবো। এটা দিয়ে কিন্তু আমাদের পরীক্ষার হলে যদি কখনো বলে টাইম বের করে দাও, তাহলে কিন্তু আমরা টাইমও বের করে দিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই অংশ থেকে দুইটা ফর্মুলা জানলাম। আমরা কিন্তু এখনো কোনটা নিয়ে কাজ করছি? কেস 1 নিয়ে। তাহলে কেস 1 নিয়ে যখন আমরা কথা বলছি, কেস 1-এ আমাদের মনে রাখতে হবে তাহলে মাত্র দুইটা ফর্মুলা। আলফার ফর্মুলা তুমি স্রোতের বেগ নৌকার বেগ দিয়ে মনে রাখতে পারো, বা ছোট মান বড় মান দিয়ে মনে রাখতে পারো। আরেকটা হচ্ছে টাইম বের করতে বলতে পারে যে কত সময় লাগবে, সেই ক্ষেত্রে আমরা ডি ডিভাইডেড বাই ভি, আলফা তো বের করেই ফেলবো, তারপরে ভি সাইন আলফাতে বসাই দিব, কারণ ভি আমাদের যে নৌকার বেগ তার উল্লম্ব উপাংশটাই আমাদেরকে নদী পার হতে সাহায্য করবে। আশা করছি এইটুক থিওরি বুঝছি। এইটুক যদি আমরা মোটামুটি বুঝি, তাহলে এখন আসো আমরা কেস 2-তে যাই। আমাদের কেস 2 কি নিয়ে কথা বলা? সর্বনিম্ন সময় নিয়ে কথা বলা। তাহলে কেস 2-তে যদি আমাদেরকে কখনো বলে দেয় যে সর্বনিম্ন সময়ে নদী পার হতে হবে, কেস 2 সর্বনিম্ন সময়ে যদি আমাদেরকে নদী পার হতে বলে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্রোতের সাথে ফাইট করতে পারবো না। আমাদের সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে ঘটনাটা কেমন দাঁড়াবে? ঘটনাটা দাঁড়াবে হচ্ছে এই যে একটা কায়াক দেখতে পাচ্ছ বা নৌকা দেখতে পাচ্ছ, এই দিক বরাবর আমার কি কাজ করবে? স্রোতের বেগ। আর আমরা নৌকার কিভাবে করে রওনা দিব? খাড়া রওনা দিব। তাহলে যেটা হবে আমাদের এইখানে এই দিক বরাবর তাহলে আমাদের কি কাজ করে? ইউ ভেক্টর, স্রোতের বেগ কাজ করে। আর আমাদের নৌকার বেগ ভি ভেক্টরটা তখন চলে আসবে কিভাবে? খাড়া। তুমি যদি এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দাও, সেই ক্ষেত্রে আমাদের লব্ধির মানটা একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর এই দিকে চলে আসবে। আমাদের লব্ধির মানটা চলে আসবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই দিক বরাবর, তাই না? তাহলে এইটা কিন্তু সর্বনিম্ন সময়ে নদী পার হওয়া। সবচেয়ে কম সময়ে তুমি যদি নদী পার হতে চাও, তাহলে স্রোতের এগেইনস্টে বা স্রোতের বিপরীতে তুমি রওনা দিতে পারবা না, স্রোতের হেল্প নেওয়া লাগবে। আমাদের ডাব্লিউ ভেক্টরটা তখন চলে আসবে এই দিকে। তাহলে বুঝতেই পারছো যে আমাদের যে আলফাটা ছিল, সেই আলফাটার ভ্যালু এখন কত হয়ে যাবে? এই আলফাটার ভ্যালু এখন চলে আসবে হচ্ছে 90 ডিগ্রি। আলফাটার ভ্যালু চলে আসবে 90 ডিগ্রি। তাহলে কেস 2 সর্বনিম্ন সময়ে যদি আমাদেরকে নদী পার হতে হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। আমাদেরকে কি করতে হয়? 90 ডিগ্রি কোণে রওনা দিতে হয়। তারপর তুমি যাবা তো হচ্ছে কি বাঁকাভাবে রওনা দিবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে তুমি যদি এরকম এইভাবে করে রওনা দাও, সেই ক্ষেত্রে তোমাকে এখানে জিজ্ঞেস করতে পারে কোশ্চেনে যে লব্ধি বেগের মানটা বের করে দাও। তাহলে তোমাকে যদি এখান থেকে বলে লব্ধি বেগের মান বের করে দিতে, এটা তো কোয়াইট ইজি। তাহলে লব্ধি বেগ ডাব্লিউ, ইউ আর ভি পরস্পর 90 ডিগ্রিতে কাজ করছে, তাহলে লব্ধি ভেক্টর হবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের রুট। এই যে আমরা এখান থেকে একটা ফর্মুলা বের করে ফেলতে পারলাম, এটা আমরা মনে রাখবো একটু। যদি তোমাদেরকে এখন জিজ্ঞেস করে যে সর্বনিম্ন, এখন তো আমার কি কেস 2 হচ্ছে, দেখো আগের স্লাইডে যাই, কেস 2 হচ্ছে সর্বনিম্ন সময়। তাহলে তোমাকে যদি এখন বলে যে সর্বনিম্ন সময়ের মানটা বের করে দাও, বা সর্বনিম্ন সময়ের জন্য একটা ফর্মুলা বের করো, তাহলে সর্বনিম্ন সময়
টি মিনিমামের মানটার জন্য আমরা একটা ফর্মুলা বের করতে পারবো। একটু আগেই আগের স্লাইডে দেখো আমরা টি এর ফর্মুলা কি পেয়েছি, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফার ক্ষেত্রে এখন তো আমরা দেখতেই পাচ্ছি আলফার মান কত, 90 ডিগ্রি। তাহলে একবারে বসায় দিই। তাহলে এখান থেকে দেখো আমাদের টি মিনিমাম বা সর্বনিম্ন সময়ের একটা ফর্মুলা চলে আসে, ডি বাই ভি সাইন আলফা, সাইন 90 মান 1। এই যে একটা ফর্মুলা, এটা আমাদের আবার একটু কষ্ট করে মনে রাখতে হবে। এখন তোমাকে যদি বলে দেয় আবার কোশ্চেনে যে সর্বনিম্ন পথের দৈর্ঘ্যটা কত, তুমি যে লম্বা বাঁকা রাস্তায় ডাব্লিউ ভেক্টর বরাবর যে আসলা, তখন এই পথের দৈর্ঘ্যটা কত হবে এটাও তোমাকে জিজ্ঞেস করতে পারে। তাহলে পথের দৈর্ঘ্য কি, এস ইকুয়ালস টু ভিটি। তাহলে পথের দৈর্ঘ্য যে লেংথ সেটা হচ্ছে বেগ, আমরা যে লব্ধি বেগটা পাচ্ছি তার সাথে টি মিনিমামের যে ভ্যালুটা পেলাম তাকে গুণ করে দিলেই কিন্তু আমরা পথের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এইখানেও কিন্তু আমাদের একটা সুন্দর ফর্মুলা চলে আসে, এটাও কিন্তু আমরা চাইলে মনে রাখতে পারি। ঠিক আছে, তাহলে এই যে আমি যেগুলো এই যে ক্লাউড করে দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি অঙ্ক করতে ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে হবে, বাকিগুলো তোমাদেরকে বোঝানোর জন্য লাইনগুলো লেখা, ছবিগুলো ড্র করা। তাহলে আমরা এগুলো তো আসলে এভাবে ফর্মুলা বের করলে মনে থাকবে না, ম্যাথে একটা ইমপ্লিমেন্টেশন দেখিয়ে দিতে পারলে তোমাদের এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা একটু ম্যাথ দেখে আসি। এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ একটা প্র্যাকটিস প্রবলেমে ম্যাথ দেয়া, এখানে ক খ গ ঘ উমচ দেখে আবার কেউ ভয় পেয়ে যেও না, পরীক্ষার হলে কখনো এরকম 6টা একসাথে আসবে না, এটা খুব কমন সেন্স, তোমরা সবাই বুঝতেই পারছো। সো আমাদের দেখো নদীর প্রস্থ দেয়া আছে, নদীতে স্রোত দেয়া আছে, বেগ দেয়া আছে। এই 6টার মধ্যে যে কোনো একটা পরীক্ষার হলে তোমাদের অবজেক্টিভ আকারে অথবা রিটেন আকারে আসবে। তোমাদের কাজ হচ্ছে, আগে আমরা থিওরি শিখে আসছি, ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম তোমাদের, এখন তোমরা এখানে অঙ্ক করার সময় সিম্পলি ফর্মুলা ফেলবা, অঙ্ক রেজাল্ট আসবে, ফর্মুলা ফেলবা মান আসবে, ফর্মুলা ফেলবা মান আসবে। 6টা আবারও বলে দেই, কেউ ভয় পাওয়ার কোনো রিজন নাই বা কনফিউজড হওয়ার রিজন নাই, 6টা পরীক্ষার হলে কখনোই একসাথে আসবে না। তাহলে দেখো একটা নদীতে স্রোত ও নৌকার বেগ 6 কিলোমিটার পার আওয়ার দেয়া আছে। তাহলে আমাদের এখানে যে গিভেন ভ্যালুগুলা সেগুলো আমরা আগে একটু লিখি। তাহলে আমাদের এখানে দেখো গিভেন ভ্যালুগুলা কি দেয়া, আমরা একটু লিখে রাখি আগে। তাহলে গিভেন আমাদের নদীতে স্রোত 6 কিলোমিটার পার আওয়ার, মানে আমাদের ইউ এর ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। আমাদের 12 কিলোমিটার পার আওয়ার দেওয়া নৌকার বেগ, যেটা আমরা একটু আগে ভি দিয়ে অঙ্ক করে আসছি, সো সেটা হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। আর নদীর প্রস্থ, যেটাকে আমরা একটু আগে ডি ধরেছিলাম ছবিতে, সেটা কত দেওয়া আছে, 10 কিলোমিটার। তো সবগুলো যেহেতু কিলোমিটার এককে দাও, আমার কোনো কনভার্সন করার দরকার নাই। তাহলে এখন আসো আমরা একটা একটা করে যাই। ক নাম্বারে দেখো সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে, খতে সর্বনিম্ন দূরত্ব কত, গতে এক্ষেত্রে কত সময় লাগবে। তাহলে তোমরা সবাই অলরেডি বুঝতেই পারছো ক খ গ এই তিনটা হচ্ছে আমাদের কোন কেস, এই তিনটা হচ্ছে আমাদের কেস 1। আর সর্বনিম্ন সময় নদী পার হতে, এই ক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত, এই ক্ষেত্রে কত সময় লাগবে। তার মানে তোমরা বুঝতেই পারছো ঘ উমচ নিচের যে তিনটা কেস দেওয়া, মানে তিনটা কোশ্চেন দেওয়া, সেগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের কোনটা দিয়ে আসবে, কেস 2 দিয়ে আসবে। তাহলে প্রথমে বলল সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে নৌকাটিকে কত কোণে চালনা করতে হবে। সর্বনিম্ন দূরত্বে যদি নদী পার হতে হয় সেই ক্ষেত্রে আমরা একটু আগেই ফর্মুলা লিখেছিলাম, ক নাম্বার আমাদের আলফা বের করতে হয় এবং আলফার ভ্যালু আমরা লিখি কজ ইনভার্স মাইনাস কি হয়, উপরে আসে হচ্ছে গিয়ে স্রোতের বেগ আর নিচে থাকে নৌকার বেগ, অথবা ছোট মান ডিভাইডেড বাই বড় মান। তো এটা দিয়েও আমরা অঙ্ক করতে পারবো। তাহলে স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ, তো আমাদের সবগুলোর ভ্যালু দেওয়া আছে, কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ কত দেয়া আমরা আগে স্লাইড থেকে দেখে নেই 6, নৌকার বেগ কত দেয়া 12, তাহলে মাইনাস 6 ডিভাইডেড বাই 12। তাহলে দেখতেই পাচ্ছ কত আসে, কজ ইনভার্স মাইনাস হাফ, কজ ইনভার্স মাইনাস হাফ মানে কত ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে নৌকা নিয়ে কত কোণে রওনা দিতে হবে, 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। হয়ে গেল আমার ক নাম্বারের উত্তর। এইবার আসি খ নাম্বারে। খ নাম্বারে আমাদের কি বলেছে, সর্বনিম্ন দূরত্ব কত। তো আমাদের মনে রাখতে হবে সর্বনিম্ন দূরত্ব কোন একটা নদীর সর্বনিম্ন দূরত্ব হয় নদীর প্রস্থ, তাই না। তাহলে সর্বনিম্ন দূরত্বর মান যদি আমাদের কখনো বের করতে বলে এই ক্ষেত্রে, তাহলে সর্বনিম্ন দূরত্ব সমান সমান আমাদের যে নদীটা দেয়া থাকবে সেই নদীর প্রস্থটাই বেসিক্যালি সর্বনিম্ন দূরত্ব। তাহলে নদীর প্রস্থর ভ্যালুটাই আমরা বসায় দিব।
10 কিলোমিটার। এই তো আমার অ্যান্সার চলে আসলো। এটা আসলে কোনো অঙ্কই না, এটা জাস্ট একটা কমন সেন্সের কোশ্চেন, এক লাইনে তুমি আসলে এটা বের করতে পারো কিনা। তাহলে এইবার আসি কিসে, এইবার আসি গ নাম্বারে। গতে আমাদের দেখো বলেছে এক্ষেত্রে সময় কত লাগবে। তাহলে সর্বনিম্ন দূরত্বে কেস ওয়ানে আমরা সময় বের করার ফর্মুলা কিন্তু দেখেছিলাম এরকম, টি সমান সমান ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে এরকম একটা ভ্যালু চলে আসে। তাহলে এখান থেকে ডি এর ভ্যালু হচ্ছে গিয়ে 10, আর ভি এর ভ্যালু তো আমার দেওয়াই আছে, ভি এর ভ্যালু হচ্ছে নৌকার বেগ মানে 12, আর তার সাথে এখান থেকে কত চলে আসবে, সাইন কত ডিগ্রি, সাইন 120 ডিগ্রি। এই তো, তাহলে এইটা কিন্তু আমরা এভাবে করেও লিখতে পারি, 2 দিয়ে কেটে উপরে থাকতে পারে 5 আর নিচে আসতে পারে সাইন 6 সাইন 120। এই তো এইভাবে করে অপশন সেট করতে পারে। সাইন 120 এর ভ্যালু মনে নাও রাখতে পারো তোমার, মানে মনে তোমার নাও থাকতে পারে। এটাই আমার অ্যান্সার চলে আসবে 5 ডিভাইডেড বাই 6 বাই সাইন 5 ডিভাইডেড বাই 6 ইন্টু সাইন 120। এই তো কোয়াইট ইজি। তাহলে আমি এখান থেকে কি পেয়ে গেলাম, আমার শুরুর দিকে প্রথম কেসের জন্য যে 3টা উত্তর আসার কথা সেই 3টা উত্তর পেয়ে গেলাম। তাহলে এবার আসি আমাদের ঘ নাম্বার প্রশ্নে। দেখো ঘ নাম্বার প্রশ্নে কি বলা আছে, ঘ নাম্বার প্রশ্নে বলেছে সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে, মানে তোমার অ্যাঙ্গেল চেয়েছে, এবং সর্বনিম্ন সময়ে যদি যেতে হয় এখানে আমরা অলরেডি বলেছি আলফার ভ্যালু কত নিতে হবে, 90, নৌকাটিকে কততে চালনা করতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমি ঘ নাম্বারও পেয়ে গেলাম। এইবার আসি আমাদের উম নাম্বারে। উম নাম্বারে কোশ্চেনে কি বলেছে, উম নাম্বারে কোশ্চেনে আমাদের বলে দেয়া আছে যে এই ক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত হবে। এই যে আমরা আগের স্লাইডে যাই, পথের দৈর্ঘ্যের ফর্মুলা আমরা দেখেছি ওমেগা ইন্টু টি মিনিমাম। তো টি মিনিমামের ভ্যালুটা আমাদের দেখো আবার বের করতে বলেছে কোথায়, চতে। এই ক্ষেত্রে কত সময় লাগবে, ওই যে সর্বনিম্ন সময়টা। তাহলে আমরা আগে এখানে চ নাম্বারটা বের করে আসি। তাহলে চ নাম্বারে টি মিনিমামের ভ্যালু কত আসবে আমরা জানি, ডি ডিভাইডেড বাই ভি। তাহলে উপরে কত থাকবে 10 আর নিচে চলে আসবে হচ্ছে 12। এটার ক্ষেত্রে রেজাল্ট আসবে তাহলে 5 ডিভাইডেড বাই 6, এবং একক কিন্তু অবশ্যই লিখতে ভুলবা না, 5/6 সেকেন্ড। এভাবে করে রেখে আসবো। উম নাম্বারে আমাদের কি বের করতে বলেছে, পথের দৈর্ঘ্য কত। তাহলে যদি পথের দৈর্ঘ্য বের করতে বলে আমরা একটু আগে দেখেছিলাম বেগকে আমরা টি মিনিমাম দিয়ে কি করব, গুণ করে দিব, তাই তো। তাহলে বেগের মান ডাব্লিউ, ডাব্লিউ বের করার ফর্মুলা তো আমরা জানি √ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, আর টি মিনিমাম তো আমি অলরেডি বের করে ফেলেছি, কত এটা 5 ডিভাইডেড বাই 6। তাহলে এই তো এখান থেকে ইউ আর ভি এর ভ্যালু তো আমরা একটু আগে লিখে আসছিলাম স্লাইডের নিচে, একটা 6 একটা 12। তাহলে এদের স্কয়ার করে দিব, একটা আসবে 6 স্কয়ার, একটা আসবে হচ্ছে 12 স্কয়ার, তার সাথে মাল্টিপ্লিকেশন বা গুণ আকারে কে থাকবে, 5/6 থাকবে। তাহলে 144, আর এখান থেকে আসে হচ্ছে 36 এরকম। তাহলে এখান থেকে আমার রেজাল্ট কত আসবে, 144 আর হচ্ছে 36। তাহলে 144 আর 36 যোগ করলে তো কত হয় এটা সবাই বুঝি, 6404381 180। তাহলে এখান থেকে রেজাল্ট কত আসবে, এখান থেকে রেজাল্ট আসবে 5√180 ডিভাইডেড বাই 6। এই তো পথের দৈর্ঘ্যের একক কি আসবে, মিটার। এভাবে করে রেখে দিব। যেহেতু তোমার √180 বের করতে আবার ক্যালকুলেটরের দরকার আছে, সেই ক্ষেত্রে আমার এইভাবে করেও অপশন সেট থাকতে পারে। তাহলে দেখো আমাদের কিন্তু অঙ্কগুলা করতে কিন্তু এক লাইনের বেশি লাগলো না। সো এই এক লাইনে তুমি অঙ্কগুলা এভাবে যেভাবে আমি করলাম এভাবে করে দিয়ে আসতে পারবা। কিন্তু এটা করতে হলে তোমাকে নদী নৌকার শুরুতে থিওরিতে যে আমি ফর্মুলাগুলা বলে দিলাম সেই ফর্মুলাগুলা ক্লাউডের ভিতর দেওয়া, ওগুলা একটু কষ্ট করে মুখস্থ করে রাখতে হবে, তাহলেই তুমি অঙ্কগুলা ইজিলি করে দিয়ে আসতে পারবা। ঠিক আছে, তাহলে আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝেছো, থিওরিটা আশা করছি বুঝতে পেরেছো। তারপরও তোমাদের টেনশন নাই, ক্লাস শেষে তোমরা পিডিএফটাও পেয়ে যাবা। আরেকবার একটু মনোযোগ দিয়ে দেখো, ফর্মুলাগুলো মুখস্থ করে রেখো, এই ম্যাথগুলো তখন তোমরা নিজেরা একা একাই পারবা। আচ্ছা, এবার তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এখান থেকে হচ্ছে আমাদের বেসিক্যালি সহজ জিনিসগুলো শুরু। এই পর্যন্ত আমরা যা যা পড়লাম, আপেক্ষিক বেগ, নদী নৌকার বেগ, এগুলোই মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ, এবং এখান থেকে নরমালি প্রশ্ন হয়। এইবার আমাদের এইখানে দেখো ভেক্টরের ডট গুণের কথা বলা। তাহলে ডট গুণের কথা বলা যদি হয়, এইখানে যদি ডট গুণফলের হিসাবটা বের করতে যাই, আমরা জানি পি ভেক্টর আর কিউ ভেক্টর, দুইটা ভেক্টরের যদি আমাদেরকে কখনো ডট করতে বলে পি ভেক্টর ডট কিউ ভেক্টর, তাহলে এটা দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে পি কিউ
কজ, এদের মাঝখানের অ্যাঙ্গেল যদি থিটা দিই তাহলে থিটা, অথবা আমরা এখান থেকে ওই যে এক্স উপাংশগুলা যোগ গুণ করে ওয়াই উপাংশগুলা গুণ করে জেড উপাংশগুলা গুণ করে বের করতে পারি। তাহলে পি এক্স কিউ এক্স প্লাস পি ওয়াই কিউ ওয়াই, যেটা আমাদের বইয়ে এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই ধরে করা, আবার পি জেড কিউ জেড, এভাবে করে আমরা ডট প্রোডাক্টের মানটা বের করতে পারি। এটা আমরা মোটামুটি সবাই জানি। তাহলে নেক্সটে যদি আমরা দেখি ডট প্রোডাক্ট দিয়ে একটা অঙ্ক, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, তো বলেছে আমাদের পরস্পর লম্ব হলে এ এর মান নির্ণয় করো। তাহলে এই সব অঙ্কের ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হয়, এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুইটা ভেক্টর যদি আমাদের কখনো লম্ব হয় একজন আরেকজনের, একটা ভেক্টর যদি হয় হচ্ছে এ আর আরেকটা ভেক্টর যদি হয় বি, এই দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের মাঝখানের অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 90। তাহলে এ ডট বি যদি আমরা এখন করতে যাই, যেহেতু আমাদের এখানে এ এর মান বের করতে বলেছে, তাহলে এ ডট বি সমান সমান কি চলে আসবে? সেটা এ বি কস 90 ডিগ্রি। তো cos 90 এর মান কত? 0। তাহলে a ডট b এটা আমরা বের করে ফেলি। তাহলে a ডট b হচ্ছে 3 ইনটু 4, এই যে i ক্যাপের সহগগুলার গুণ, প্লাস এখানে দেখো j ক্যাপের আগে আছে প্লাস 1, প্লাসের সামনে কিছু নাই, তাহলে একটা 1 আছে, আর এখানে j ক্যাপের আগে কি আছে? একটা মাইনাস a আছে। তাহলে এই মাইনাস a দিয়ে এখানে হচ্ছে আমরা কি করে দিব? গুণ করে দিব। তাহলে এইখানে আমরা গুণ করব হচ্ছে মাইনাস এ দিয়ে, 1 ইন্টু মাইনাস এ। আর কে ক্যাপের আগে দেখো এখানে কি আছে? কে ক্যাপের আগে এখানে আছে হচ্ছে একটা মাইনাস এ, আর এইখানে কে ক্যাপের আগে কি আছে? একটা প্লাস এ। তাহলে মাইনাস এ আর প্লাস এ গুণ হবে, আর লেফট হ্যান্ড সাইডে কি চলে আসবে? 0, কারণ cos 90 এর মান হচ্ছে 0। তাহলে যদি এখানে cos 90 এর মান এখন 0 চলে আসে, সেই ক্ষেত্রে আমরা তাহলে এখন মানটা কিভাবে করে বের করতে পারি? এখানে আমাদের রেজাল্টটা তাহলে চলে আসবে হচ্ছে 4 ইন্টু 3। তাহলে এখান থেকে আমরা মান কত লিখব? আমরা জাস্ট সিম্পলি এখান থেকে কি করতে পারবো? গুণ করে দিতে পারবো। তাহলে এইখানে এই মাইনাস এ ইন্টু এ, এটা চলে আসবে 12, 4 ইন্টু 3 12, এটা চলে আসবে মাইনাস এ, আর এখানে চলে আসবে মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখন আমরা মাইনাস দিয়ে গুণ করে দিলে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 12, দ্যাট উড বি 0। তাহলে এইখান থেকে নেক্সট লাইন, এখন তো সবাই আমরা পারি মিডল ফাংশন করে ফেলবো। তাহলে মিডল ফ্যাক্টর করলে এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 3a মাইনাস 12 0। তাহলে এইখান থেকে a নিলে a প্লাস 4 মাইনাস 3 নিলে a প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি a প্লাস 4, আর এখানে লিখতে পারি a মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কোশ্চেনে বলেছে a এর মান কত হবে? a এর মান হবে 3 এবং মাইনাস 4, দুইটাই কিন্তু হবে a এর ভ্যালু। ঠিক আছে? তাহলে এইখানে সবাই বুঝতে পেরেছো আশা করছি। এই অঙ্কগুলা কিন্তু করতে আসলে সেরকম খুব একটা ঝামেলা হবার কথা না। a ইজ ইকুয়ালস টু 3 and মাইনাস 4, দুইটা হবে অ্যান্সার। আচ্ছা, তমাল তুমি কি আছো? জি ভাইয়া, আমি আছি। হ্যাঁ, ওদের কি ব্রেক দেওয়া লাগবে? কি ওরা কি ব্রেক আহ, চাচ্ছে? হ্যাঁ জি ভাইয়া, অনেক যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যদি ব্রেক চাই তাহলে আমার মনে হয় অনেকগুলো অঙ্ক করা হয়ে গিয়েছে, আমরা এখন একটা ছোটখাটো 5 মিনিটের একটা ব্রেক নিয়ে আসতে পারি। ঠিক আছে? তাহলে আপাতত নেক্সট ম্যাথে আমি যাচ্ছি না, এই ম্যাথই রাখলাম। তোমাদেরকে আমি 5 মিনিট সময় দিচ্ছি, এর মাঝখানে তোমরা একটু নড়াচড়া করে ঘাটটার বাঁকা করে সোজা হয়ে পানি টানি খেয়ে আসো। আমরা আবার 5 মিনিট পর তারপর আবার আমরা নেক্সট ম্যাথটা তাহলে শুরু করব। ঠিক আছে? তাহলে একটা ব্রেক। তোমাদের হচ্ছে ব্রেক টাইম চলতেছে, তোমরা অনেকে জিজ্ঞেস করছিলা ভাই আমরা এক্সাম দিব কেমনে। তোমরা যেভাবে ক্লাস করছো ঠিক ওইভাবে লগ ইন করবা, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে দেখবো ওখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে এক্সাম। তোমরা হচ্ছে এক্সামে ক্লিক করে তারপরে ওখানে তোমাদের এক্সাম যেটা সেটা হচ্ছে শো করো, সেটা হচ্ছে এক্সাম দিতে পারবা। আর যদি তুমি আগের এক্সাম গুলো দেখতে চাও, ওখানে হচ্ছে ফিল্টারিং এ যায় পাস্ট এক্সাম দিবা বা পাস্ট লেকচার দিতে গেলে পাস্ট লেকচার দিলে অটো পাস্ট লেকচার গুলো চলে আসবে সার্চ হয়ে। আর রিটেন এক্সামের বিষয়টা হচ্ছে তোমরা
কোশ্চেন হচ্ছে ওখানে ৩-৪টা কোশ্চেন থাকবে। কোশ্চেন হচ্ছে একটা খাতায় লিখবা, তারপর হচ্ছে মোবাইলের ছবি তুলে ওটা হচ্ছে আপলোড করে দিবা। একটা করে কোশ্চেন শেষ করবা, ওটা ছবি তুলে তারপর হচ্ছে আরেকটা শুরু করবা। তাহলে দেন আর কোনো সমস্যা হবে না। আর তোমরা যারা বই পাও নাই তারা হচ্ছে ব্রাঞ্চগুলোতে একটু যোগাযোগ করো। তোমাদের রুটিনে ব্রাঞ্চগুলোর নাম্বার আছে, নাম্বারগুলোতে ফোন দিলে বুঝতে পারবা তোমাদের বই তারপরে আদার্স জিনিসগুলো কবে দেওয়া হবে সেগুলো হচ্ছে বলে দিবে।
আচ্ছা, মোটামুটি আমাদের 5 মিনিট সময় শেষ। আশা করছি তোমরা মোটামুটি সবাই চলে আসছো আবার। আমরা আবার মনে হয় ক্লাস শুরু করতে পারি। তাহলে আম, আবার তোমরা আস্তে আস্তে আসো, আমি আবার এই ম্যাথটা শুরু করি তাহলে। হ্যাঁ, দুটি ভেক্টরের যোগফল ও বিয়োগফল সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত এটা বের করতে বলেছে। তো দুটি ভেক্টর আমরা মনে মনে ধরে নিতে পারি, একটা ভেক্টর হচ্ছে এ আর একটা ভেক্টর হচ্ছে বি। তো দুটি ভেক্টরের যোগফল মানে হচ্ছে মডিউলাসের যে মানটা আসবে সেটা আর বিয়োগফলটা সমান। তাহলে অঙ্কটা কোয়াইট ইজি। একটা ভেক্টর যদি এ হয় আর একটা ভেক্টর যদি বি হয়, এদের যোগফল যদি বের করতে চাই তাহলে মডুলাস, আর যদি এদের বিয়োগফল নেই তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এদেরও হচ্ছে মডিউলাস, এইটা সমান। তো এদের মাঝখানের অ্যাঙ্গেল বের করতে বলেছে, কোয়াইট ইজি। আমরা বোথ সাইড কি করে দিব, স্কয়ার করে দেব। তাহলে স্কয়ার করে দিলে আমার এখান থেকে চলে আসবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা বা cos থিটা, যে যেভাবে লেখো। আর এটার ক্ষেত্রে চলে আসবে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, রাইট? তাহলে এইখান থেকে আমাদের চলে আসবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos থিটা, মানে লব্ধির যে ফর্মুলাটা আমাদের আসে। তাহলে এখান থেকে আসবে 2ab cos থিটা। তাহলে এখন আমাদের বোথ সাইড থেকে কিন্তু এ স্কয়ার প্লাস বি স্কয়ার গুলো চলে যাচ্ছে। তাহলে এরা যদি চলে যায়, মাইনাস 2ab এই পাশে চলে আসলে একটা প্লাস 2ab হয়ে যাবে। সো এই পাশে চলে থাকবে, আসবে হচ্ছে 4ab cos থিটা। সো 4ab cos থিটা চলে আসলে আমাদের রাইট হ্যান্ড সাইডে চলে আসে 0। তাহলে 4ab দিয়ে ভাগ করে দিব, cos থিটার ভ্যালু চলে আসবে 0। তাহলে cos থিটা কখন 0 হয়, যখন থিটার মান হয়ে যায় 90 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 90 ডিগ্রি। এই অঙ্কটা কিন্তু কোয়াইট ইজি। দুইটা ভেক্টরের যোগফল আর বিয়োগফল আমাদের বলেছে সমান। তাহলে আমরা কি করব, মডুলাসের মানগুলোকে স্কয়ার করে তারপর এদের লব্ধির যে ফর্মুলাটা আসে সেই লব্ধির ফর্মুলায় আর রুটটা থাকবে না, রুটগুলো চলে গিয়ে সিম্পলি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা আসবে, একটাতে মাইনাস 2ab cos থিটা আসবে। সো অঙ্কটা ইজি। আচ্ছা, এরকম সহজ সহজ অঙ্কগুলো বেসিক্যালি তোমরা পরীক্ষার মধ্যেই পাবা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট থেকে। এখন তাহলে আমরা এই পোল কোশ্চেন 4 তোমাদের জন্য লঞ্চ করে দেই। তোমরা পোল কোশ্চেন 4 এর অ্যানসারটা একটু দাও। একটু আগে তোমাদেরকে এটা পড়িয়েছি, নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে 20 আর 10। নৌকার বেগ 20, স্রোতের বেগ 10। ন্যূনতম দূরত্বে, ন্যূনতম দূরত্ব মানে সর্বনিম্ন দূরত্ব বা কম দূরত্ব যেটা, নদী পার হতে মাঝি কত অ্যাঙ্গেলে বা কোন দিকে নৌকা চালাবে। আচ্ছা, অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে ফেলেছো, ভেরি গুড। আমি তাহলে এখান থেকে পোলটাকে এন্ড করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে সঠিক উত্তরটা আসলে কি হচ্ছে। এখানে দেখো ম্যাক্সিমামই তোমরা অ্যান্সার দিয়েছো সি, যেটার অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি, এবং ভেরি গুড, আবারও তোমরা ঠিকঠাক অ্যান্সার দিয়েছো, এটার উত্তর 120। সহজ হিসাব আমাদেরকে বের করতে বলেছে হচ্ছে আলফা, এবং আলফা সমান সমান কজ ইনভার্স, আমরা কি বলেছিলাম, কজ ইনভার্স মাইনাস ছোট মান বাই বড় মান, উপরে ছোট নিচে বড়, এই তো আবার হাফ আসে, তাহলে কজ ইনভার্স মাইনাস হাফ 120, অ্যান্সার আসবে সি, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন আমরা নেক্সটে যাই, ভেক্টরের ক্রস প্রোডাক্ট। এটাও আমরা অনেকবার করে এসেছি। পি ভেক্টর আর কিউ ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যে যদি আমাদের ক্রস প্রোডাক্ট বের করতে হয় তাহলে আমাদের রেজাল্টও আসে একটা ক্রস প্রোডাক্ট, একটা ভেক্টর রাশি, তাহলে তখন আসে ইটা ক্যাপ পি কিউ সাইন থিটা আসে, অথবা এটাকে আমরা হচ্ছে কি এরকম নির্ণায়কের মাধ্যমেও কিন্তু বের করা শিখেছি, তাই না? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখে তারপর আমাদের এখানে পি এক্স পি ওয়াই px py pz, আর এখানে হচ্ছে x উপাংশ, q এর y উপাংশ আর q এর z উপাংশ। তারপর এটা আমরা সর্ট আউট করলে এই ভেক্টরের ক্রস প্রোডাক্টের ভ্যালুগুলো বের করে নিয়ে আসতে পারি। তাহলে এখান থেকে আমরা আবার ম্যাথ দেখে ফেলি। a এর মান কত হলে a ভেক্টর আর b ভেক্টর, দুটো ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। তাহলে a ভেক্টর আর b ভেক্টর যদি একজন আরেকজনের প্যারালাল হয় সেই ক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণ হয়ে যাবে কত, থিটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে 0 ডিগ্রি।
তাহলে এই যে দুইটা ভেক্টর রাশি দেখতে পাচ্ছি, এই দুইটা ভেক্টরের মধ্যে আমাদের তাহলে কি বের করতে হবে? দুইটা ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট বের করতে হবে। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু, আমরা তো একটু আগে দেখলাম ফর্মুলাতে কি আসে, ইটা ক্যাপ এ বি সাইন, যেহেতু থিটার মান কত 0 ডিগ্রি, তো আমরা একবারে সাইন 0 ডিগ্রি বসায় দিতে পারি। তাহলে আমরা এখন বাম পাশে কি করব? এ ক্রস বি এর ভ্যালুটা একটু বের করে নিব। তাহলে এ ক্রস বি এর ভ্যালুটা আমরা বের করব সেই আমাদের একই স্টাইলে আই জে কে। তো মানগুলা বসাই। এখানে কত 5 প্লাস 2j মাইনাস 3k। এই মানগুলা বসানোর সময় কিন্তু খুব কেয়ারফুল থাকবে, অনেক সময় কিন্তু ij কে উল্টা পাল্টাও দিয়ে দিতে পারে, তখন কিন্তু সহগ ভুল চলে আসবে যদি ঠিক মতো দেখে না বসাও। 5/2j মাইনাস 3k, তাহলে 5 2 আর এখানে হচ্ছে গিয়ে মাইনাস 3, আর ij কে সিরিয়ালি দেওয়া আছে, তাহলে এখানে বসাই 15 প্লাস a, প্লাস লেখা লাগবে না, 15a, আর এটা আসবে হচ্ছে মাইনাস 9। আর এই পাশে ডান পাশে তো শূন্য, কারণ সাইন 0 মান 0। তাহলে এইখান থেকে সলভ করলে আমরা পেয়ে যাব হচ্ছে মাইনাস 18 প্লাস 3a ইজ ইকুয়ালস টু 0। তাহলে যদি এরকম চলে আসে সেই ক্ষেত্রে আমাদের রেজাল্টটা কেমন আসবে? আমাদের রেজাল্টটা তখন চলে আসবে হচ্ছে a এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে এখান থেকে a এর ভ্যালু চলে আসবে হচ্ছে 6। ঠিক আছে, এই তো আমার এখান থেকে অ্যান্সার চলে আসলো। তাহলে এটা আমরা ইজিলি সলভ করতে পারি সবাই। ক্রস আমরা কিভাবে করে, এটা ম্যাথেও করেছি, ভেক্টরেও করেছি অনেকবার। তাহলে এটা সলভ করলে আমরা ম্যাথটা পেয়ে যাব। এইবার দেখো এখানে আমাদের বলেছে আরেকটা ভেক্টর রাশি দেওয়া, এ ভেক্টর আর বি ভেক্টর একটা সামান্তরিকের দুটি বাহু নির্দেশ করছে। তো যদি কখনো দুইটা ভেক্টর দিয়ে সামান্তরিকের দুইটা বাহু নির্দেশ করা হয়, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলাটা আমাদের এখানে মুখস্থ রাখতে হবে। তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর সামান্তরিকের, এ ভেক্টর ও বি ভেক্টর সামান্তরিকের বাহু যদি নির্দেশ করে, তাহলে বাহু নির্দেশ করলে আমাদের ক্ষেত্রফল যদি বের করতে হয়, সেটার ফর্মুলাটা কেমন আসে? ক্ষেত্রফলের ফর্মুলাটা আসে হচ্ছে হাফ মডিউলাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এ ভেক্টর আর বি ভেক্টরে ক্রস করব, সেটার মডুলাস নিব, মডুলাস নিলে হচ্ছে গিয়ে আমাদের একটা ভ্যালু চলে আসবে, ভ্যালুটাকে হাফ করে দিব, তাহলে হচ্ছে আমার ক্ষেত্রফলের মানটা চলে আসবে। তাহলে আমাদের এখানে যদি এ ভেক্টর আর বি ভেক্টরকে এখানে ক্রস করতে বলে, তাহলে শুরুতে আমরা ওইটা বের করে নিব, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর বের করতে বললে আমাদের প্রসেস আবারও আগের মতো আই জে কে। এখানে দেখো 5j আর 6i দেওয়া আছে, যেটা কথা একটু আগে তোমাদের বলছিলাম যে ij কিন্তু উল্টাপাল্টা দেওয়া থাকে, উল্টাপাল্টা মান বসালে কিন্তু ভুল মান আসবে। তাহলে 5j, তাহলে j হচ্ছে 5, আর 6i, আর k নাই, k 0, আর এটা 5i প্লাস 3j, এটা আবার ঠিক মতো দেওয়া, এটা 5 3, এটা 0। তাহলে এটা সলভ করলে আমরা দেখব এখান থেকে রেজাল্ট আসবে মাইনাস 16k ক্যাপ, এরকম একটা ভ্যালু চলে আসবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে? মডুলাস অফ এ ক্রস বি বের করতে হবে। সুতরাং ক্ষেত্রফল আমরা এখন একবারে চাইলেই বের করতে পারবো। ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু হাফ অ্যান্ড মডিউলাস অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বি তো আমি অলরেডি বের করে ফেলেছি, এটার মডুলাসটা বের করে দিয়ে দিলেই হয়। তাহলে এখানে আসবে হাফ আর মডুলাস, দেখো এখানে আই এর ভ্যালু নাই, সো 0 স্কোয়ার, জে এর ভ্যালু নাই 0 স্কোয়ার, আর কে এর ভ্যালু হচ্ছে মাইনাস 16 ব্র্যাকেট হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এটা কি হয়ে যাবে? মাইনাসটা হয়ে যাবে প্লাস, স্কোয়ার হয়ে যাওয়ার পর, আর এখান থেকে 16 স্কোয়ার আসতো, সেই 16 স্কোয়ারটা আমাদের রুটটা চলে যাবে। তাহলে এখান থেকে আসবে হাফ ইন্টু 16, তাহলে এখানে আসবে 8। যেহেতু কোনো একক দেয়া নাই, তাই তোমাদেরকে 8 একক এটা কিন্তু লিখে আসতে হবে। ঠিক আছে, যেহেতু মিটার সেন্টিমিটার এখানে অ্যাকচুয়ালি কিছুই ওরকম করে দেয়া নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের জাস্ট এককটা মান বের করে দিয়ে আসলেই হয়। আচ্ছা, এখন তাহলে এইখান থেকে নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমাদের এই চ্যাপ্টারের একদম শেষের যে অংশটুক আছে, সেই শেষের অংশটুক হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে। সেই শেষের অংশটুক হচ্ছে গিয়ে আংশিক অন্তরীকরণ। আচ্ছা, এখানে অনেকেরই কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে এ আর বি সামান্তরিকের বাহু নির্দেশ করলে আমাদের হাফ কি আসবে কিনা। যদি এ ভেক্টর আর বি ভেক্টর এই দুইটা ভেক্টর রাশি একটা সামান্তরিকের দুইটা কর্ণ নির্দেশ করে, তখন হচ্ছে আমরা এ ক্রস বি দিয়ে ডিরেক্টলি হচ্ছে ভ্যালু বের করতে পারি।
কিন্তু যদি আমাদের বলে দেয় এ আর বি দুইটা সামান্তরিকের কর্ণ না হয়ে এই দুইটা হচ্ছে গিয়ে বাহু, তখন হচ্ছে আমাদের সামনে একটা হাফ দিয়ে গুণ করে দিতে হয়। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের 8 একক, এখানে একটু কারেকশন করে লিখে দিই, এখানে 8 একক না হয়ে যেহেতু আমরা কি বের করছি ক্ষেত্রফল, সেহেতু আমাদের 8 বর্গ একক এইটা আসবে, তাই না? এইটার ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে 8 বর্গ একক। আচ্ছা, এইখানে আমাদের বইয়ের একদম শেষের অংশটুকের মধ্যে আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সম্বন্ধে সামান্য কিছু বলে তারপর এখান থেকে হচ্ছে আমাদের কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্টের কিছু ব্যাপার বা ম্যাথ দেয়া আছে, খুবই ক্ষুদ্র আকারে দেয়া, এবং এটা অনেক সময় আমাদের ক্লাসে আমাদের স্যাররা হচ্ছে কি অনেক সময় সময় স্বল্পতার জন্যে এই জিনিসটা সম্পূর্ণ ব্যাখ্যা করে বোঝানোর মতো তাদের সময় হয়ে ওঠে না। সো এই জিনিসটা নিয়ে কিন্তু আমাদের অনেকেরই অনেক রকমের ঝামেলা থাকে। সো এখান থেকে টেনশন করার কোনো কারণ নাই। এই জিনিসটা 2015 সালের বইতে অ্যাড করা হয়েছিল, কিন্তু 2015 থেকে এই পর্যন্ত এই অংশ থেকে মাত্র 2টা অবজেক্টিভই আসে, যেই 2টা অবজেক্টিভ তোমরা ইন্টার পরীক্ষার আগেও পড়ে রেডি করে রেখেছিলে, যে কখন কোন একটা কার্ল অঘূর্ণনশীল হয় যখন কার্ল শূন্য হয়, আরেকটা হচ্ছে বস্তু কখন সলিনয়েডাল হয় যখন ডাইভারজেন্স জিরো হয়। সো অবজেক্টিভের হিসেবে তোমরা এই দুইটাই আপাতত মনে রাখো, এই দুইটাই পরীক্ষার হলে আসতে পারে। সো এছাড়াও আমাদের যেহেতু এটা বইয়ে আছে এবং যেহেতু এটা দেখে রাখতে হবে বা শিখে রাখতে হবে, সেহেতু আমরা এই জিনিসটা একটু দেখে নেই যে আমাদের এই আংশিক অন্তরীকরণ আর কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট দিয়ে ম্যাথ আসলে কতটুক সহজে জিনিসটা করা যায়। আংশিক অন্তরীকরণ বলতে আসলে কিছুই না, সম্পূর্ণ অন্তরীকরণ বা ডিডিএক্স এর সাথে এই ডেল্টা ডেল্টা এক্স বা ডেল ডেল এক্স এটার পার্থক্য একটা জায়গাতেই, সেটা হচ্ছে আমরা এখানে দেখো লিখেই দিয়েছি, এক্স এর সাপেক্ষে, যেহেতু ডেল ডেল এক্স মানে আমরা এক্স এর সাপেক্ষে পরিবর্তনটা বের করব, তাই এক্স এর সাপেক্ষে পরিবর্তনের হার বের করা বোঝায় যখন অন্যান্য ভ্যারিয়েবলগুলো কনস্ট্যান্ট। তাহলে তুমি যখন নাকি কমপ্লিট ডিফারেন্সিয়েশন করবা বা সম্পূর্ণ বা পূর্ণ ব্যবকলন করবা, অন্তরীকরণ করবা, তখন যার সাপেক্ষে ব্যবকলন করছো সে ছাড়া বাকি সবাই কিন্তু ভ্যারিয়েবল হিসেবে বিহেভ করে। আর যখন তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা বা আংশিক অন্তরীকরণ করবা, সেই সময় যার সাপেক্ষে ব্যবকলন করছো সে ছাড়া বাকি সবাই কিন্তু কনস্ট্যান্ট হিসেবে বিহেভ করে। এইটার আসলে কি কথাটা বললাম, এটা তোমাদেরকে আমি এখন একটু একটা ম্যাথের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখো একটা এফ অফ এক্স ওয়াই ফাংশন আকারে দেওয়া, এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার, আমাকে একে এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে একবার ব্যবকলন আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে বলেছে। তাহলে একবার আমাকে কি করতে হবে, ডেল ডেল এক্স বের করতে হবে অফ এফ, আরেকবার আমাকে বের করতে হবে হচ্ছে ডেল ডেল ওয়াই অফ এফ, তাহলে দুইবার ব্যবকলন করতে হয়। তাহলে ডেল ডেল এক্স অফ এফ আমি যখন এটাকে এক্স এর সাপেক্ষে ব্যবকলন করতে যাব, তাহলে ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার, আমরা কি বলেছি, যার সাপেক্ষে ব্যবকলন করব সে ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার এইটার ব্যবকলন কত চলে আসবে, 2x। এইখানে দেখো মাইনাস 3xy এ এক্স ছাড়া বাকি মাইনাস 3y এর পুরাটাই কিন্তু কনস্ট্যান্ট, সো মাইনাস 3yটা কি হবে, সামনে চলে আসবে, আর এখানে চলে আসবে হচ্ছে ডেল এক্স বাই ডেল এক্স প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু কনস্ট্যান্ট, সো এটার কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন চলে আসবে 0, তাহলে রেজাল্ট কত চলে আসবে, 2x মাইনাস 3y। এই যে আমি এখান থেকে কি পেয়ে গেলাম, অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, যার সাপেক্ষে ব্যবকলন করব সে ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট। তাহলে ডেল ডেল ওয়াইটা করে ফেলি, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখব, ডেল ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার। এইবার আমি ব্যবকলন করছি কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, তাহলে এক্স কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার শুরুতেই চলে আসবে 0, মাইনাস এবার 3xটা কনস্ট্যান্ট সামনে চলে আসবে, আর এখানে চলে আসবে ডেল ওয়াই বাই ডেল ওয়াই, এই তো, আর প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েশন করছি তাহলে চলে আসবে 2y, তাহলে এখানে একটু সাজায় লিখলে চলে আসে 2y মাইনাস থ্রাইজ এক্স। এই যে জিনিসটা আমি লিখলাম এটা হচ্ছে আমার y এর সাপেক্ষে আংশিক ব্যবকলন। তাহলে যার সাপেক্ষে ব্যবকলন করব সে ছাড়া বাকি সবাই ভ্যারিয়েবল থাকবে কমপ্লিট ডিফারেন্সিয়েশনে, আর যার সাপেক্ষে ব্যবকলন করব সে ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট হিসেবে বিহেভ করবে বা ধ্রুবক হিসেবে বিহেভ করবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে বা আংশিক অন্তরীকরণে। ঠিক আছে,
এবার তাহলে আমরা দেখি গ্রেডিয়েন্ট কাকে বলে। গ্রেডিয়েন্ট হচ্ছে একটা স্কেলার ফিল্ডের উপর কাজ করে। কোন একটা স্কেলার ফিল্ড, আমরা অনেক সময় এখানে স্কেলার 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 ভেক্টর বলি, কিন্তু এটা আসলে স্কেলার ভেক্টর না, এটা স্কেলার ফিল্ড। একটা স্কেলার ফিল্ড যার আসলে কোনো দিক থাকবে না, শুধু মান থাকবে। এরকম একটা স্কেলার ক্ষেত্র যদি আমরা নিই, যেমন এখানে লিখেছি আমরা এফ অফ এক্স ওয়াই জেড, দেখো কোনো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নাই, তার মানে এটা একটা স্কেলার ফিল্ড। এইটার সাথে যদি আমরা আমাদের এই যেখানে দেখো ন্যাবলা ভেক্টরটা দেয়া আছে, এটা কিন্তু একটা ভেক্টর অপারেটর, তাই না? এটা আমরা সবাই জানি। এই ন্যাবলা ভেক্টরটাকে আমরা কিভাবে লিখি? এটা হচ্ছে একটা ভেক্টর অপারেটর, ডেল ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ কে ক্যাপ। এই তো এইভাবে করে হচ্ছে আমাদের ন্যাবলা অপারেটরটাকে লেখা হয়। তাহলে এইটা আমরা একটু খেয়াল রাখবো। এই ন্যাবলা অপারেটরটাকে দিয়ে কোনো একটা স্কেলার ফিল্ডকে যদি আমরা সিম্পলি গুণ করে দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে খুব ইজিলি একটা রাশির বা একটা স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট আমরা বের করতে পারবো। তাহলে একটা অঙ্ক করে ফেলি। এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু, দেখো দেওয়া আছে মাইনাস কজ এক্স প্লাস এক্স কজ ওয়াই। তাহলে আমরা এই যে ভেক্টরটা দেওয়া বা ফাংশনটা দেওয়া, আমরা ন্যাবলা ভেক্টরের সাথে ফাংশনটার সিম্পল গুণ করব, মানে কোনো ডটও না ক্রসও না, স্কেলার গুণন, মানে নরমাল গুণন, নরমাল গুণ। তাহলে এই যে আমরা যদি নরমাল একটা গুণ করে ফেলি, সেই ক্ষেত্রে তাহলে আমাদের কি আসবে? সহগ সমীকৃত করে দেখবো আমরা কি কি করা যায়। তাহলে শুরুতে তো আমরা কি জানি, নাবলা ভেক্টরের মধ্যে ডেল ডেল এক্স আছে, মানে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল সমীকরণ বা পার্শিয়াল ব্যবকরণ, কি বলে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ বলে। তাহলে আমি যদি এখন এই যে পুরো এফ অফ এক্সটা আছে, এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে ব্যবকলন করতে যাই, তাহলে কি আসবে? ডেল ডেল এক্স অফ মাইনাস কজ এক্স প্লাস এক্স কজ ওয়াই, এটা আসবে। তার সাথে এখানে একটা কি থাকবে? আই ক্যাপ থাকবে, প্লাস এইখানে আসবে হচ্ছে ডেল ডেল ওয়াই, আমাকে ওয়াই এর সাপেক্ষে আবার এটাকে একবার ব্যবকলন করতে হবে। তাহলে আবারও লিখি মাইনাস কজ এক্স প্লাস এক্স কজ ওয়াই। এটা তোমাদের বোঝার সুবিধার জন্য তোমাদের এতবার পরীক্ষার হলে লেখার দরকার নাই, একবারে বসালেও হবে। প্লাস ডেল ডেল জেড, ডেল ডেল জেড দিয়ে আবার ওই মাইনাস কজ এক্স প্লাস এক্স কজ ওয়াই, টোটালটাকে আমাদের আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, একক আসবে কে ক্যাপ। তাহলে এখন করি ডেল ডেল এক্স অফ মাইনাস কজ এক্স, তাহলে এখানে তো এক্স আছে, তাহলে কজকে করলে আসে কি? মাইনাস সাইন। তাহলে এখান থেকে একটা মাইনাস তো আগেই ছিল, তার সাথে একটা মাইনাস সাইন এক্স চলে আসবে। আর এখানে এক্স কজ ওয়াই কি বলেছিলাম? এই কজ ওয়াইটা কনস্ট্যান্ট হয়ে যাবে, ডেল এক্স বাই ডেল এক্স চলে আসবে 1, তাহলে এটা চলে আসবে প্লাস কজ ওয়াই। আর সাথে একটা কি থাকবে? আই ক্যাপ তো থাকবে, প্লাস ডেল ডেল ওয়াই। এবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্সটা কি চলে আসবে? মাইনাস কজ এক্স চলে আসবে হচ্ছে 0। আর এখানে হচ্ছে এক্সটা কনস্ট্যান্ট, ডেল ওয়াই বাই ডেল 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 ওয়াই অফ কজ ওয়াই, কজকে করলে কি আসে? মাইনাস সাইন। তাহলে এখান থেকে আসবে মাইনাস এক্স সাইন ওয়াই। এই পুরাটার সাথে আবার কি থাকবে? জে ক্যাপ। আর ডান পাশে কিছু লেখার দরকার নাই, পুরাটাই 0 হয়ে যাবে, বিকজ জেড এর কোনো মানে অংশই আমাদের ইকুয়েশনে নাই। তাহলে আমাদের ফর্মুলাটা আলটিমেটলি লাইনটা কেমন দাঁড়াচ্ছে? মাইনাসে মাইনাসে চলে আসবে প্লাস, তাহলে এটা চলে আসবে সাইন এক্স, এটা চলে আসবে প্লাস কজ ওয়াই, তার সাথে কি থাকবে? আই ক্যাপ। আর এখানে থাকবে মাইনাস এক্স সাইন ওয়াই, তার সাথে কি আসবে? জে ক্যাপ। এই তো, এটা হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার। তাহলে আমাদের একটু ঠান্ডা মাথায় এই স্লাইডটা দেখে আরেকবার যদি একটু জিনিসটা রিভাইজ দাও, দেখবা পুরাটাই বুঝতে পারছো। আমরা এক্স কে কনস্ট্যান্ট রাখলাম, ওয়াই দিয়ে যখন ডিফারেন্সিয়েশন করছি, কস কে করলে আসে মাইনাস সাইন ওয়াই, দ্যাটস ওয়াই মাইনাস সাইন ওয়াই ইন্টু এক্স, এই জন্য শুধুমাত্র মাইনাস এক্স সাইন ওয়াই আসছে। মাইনাসটা সামনে নিয়ে গেলাম, হয়ে গেল। আচ্ছা, এবার আসি আমরা ডাইভারজেন্সে। ডাইভারজেন্স আর কার্ল এই দুইটা হচ্ছে বেসিক্যালি রেজাল্ট দেয় একটা ভেক্টর। যেমন ডাইভারজেন্স রেজাল্ট দিবে একটা স্কেলার ফিল্ড। ডাইভারজেন্সের ক্ষেত্রে দেখো আমাদের একটা এফ ভেক্টর দেওয়া আছে, সো আমরা ডাইভারজেন্স আর কার্ল সবসময় মনে রাখবো ভেক্টর ফিল্ডের উপর আমরা এটা বের করি। তাহলে একটা ভেক্টর ফিল্ড এফ ভেক্টর এক্স ওয়াই জেড দেওয়া আছে, এটা ডাইভারজেন্স বের করতে হলে আমাদের নাবলা ভেক্টর যেটা আছে অপারেটর, তার সাথে প্রদত্ত ভেক্টরটাকে ডট প্রোডাক্ট করতে হয়। তাহলে আমরা এখন একটা দেখে ফেলি, বি এর মান কত মানের জন্য এটা সলিনয়েডাল হবে? মনে আছে তো, সলিনয়েডাল কখন হয়? যখন ডট প্রোডাক্ট হয়ে যায় 0। তাহলে আমাদের ভি একটা ভেক্টর, আমাদের নাবলা ভেক্টরের সাথে এই যে স্মল ভি ভেক্টর তাকে ডট করতে হবে। তাহলে ডট করে ফেলি, ডট করে ফেললে আমাদের এখান থেকে কি আসবে? আই ক্যাপ ডেল ডেল এক্স। তাহলে এখানে লিখে রাখি ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড
কে ক্যাপ। এইটার সাথে আমরা ডট প্রোডাক্ট করব গিভেন যে ভেক্টরটা দেওয়া আছে সেটা, তাহলে এক্স প্লাস 3y আই ক্যাপ প্লাস by মাইনাস জেড জে ক্যাপ প্লাস এক্স মাইনাস 2z কে ক্যাপ। এই যে পুরাটা দেখতে পাচ্ছ এটাকে আমরা কি করে দিব, ডট করে দিব। তাহলে আই ক্যাপ ডট প্রোডাক্টের সিস্টেম তো জানোই, এক্স বিএক্স প্লাস এওয়াই বিওয়াই প্লাস এজেড বিজেড। তাহলে ডেল ডেল এক্স অফ এক্স প্লাস 3y, ডেল ডেল এক্স অফ এক্স প্লাস 3y তাহলে কেমন আসবে, এটা আসবে হচ্ছে ডেল ডেল এক্স অফ এক্স, এটা এরকম আসবে। তাহলে ডেল ডেল এক্স অফ এক্স প্লাস 3y প্লাস এখান থেকে কি আসবে, ডেল ডেল ওয়াই অফ by মাইনাস জেড প্লাস এখান থেকে আসবে হচ্ছে ডেল ডেল জেড অফ এক্স মাইনাস 2z। তাহলে ডেল ডেল এক্স অফ এক্স প্লাস 3y, ডেল ডেল এক্স অফ এক্স মানে কত 1, 3y তো কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। এখানে আসবে হচ্ছে b আর ডেল ওয়াই বাই ডেল ওয়াই চলে আসবে হচ্ছে 1, মাইনাস জেড তো 0 হয়ে যাবে। আর এখানে জেড করে ফেললে এখানে চলে আসে হচ্ছে মাইনাস 2। আর যেহেতু এখানে জিজ্ঞেস করেছে সলিনয়েডাল হবে, দ্যাটস ওয়াই আমাদের লেফট হ্যান্ড সাইড বুঝতেই পারছো ডট প্রোডাক্টের আমাদের এই ভেক্টরটা কত আসবে 0। তাহলে 0 ইজ ইকুয়ালস টু যদি b মাইনাস 1 আসে, 0 ইজ ইকুয়ালস টু যদি b মাইনাস 1 আসে, তাহলে বুঝতেই পারছো b এর ভ্যালু কত চলে আসবে, b এর ভ্যালু চলে আসবে হচ্ছে 1। তাহলে আমাদের রেজাল্ট আমরা পেয়ে গেলাম b ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। এই তো। সো অঙ্কগুলো অ্যাকচুয়ালি অনেক সহজ, জাস্ট একটু ঠান্ডা মাথায় অঙ্কগুলো করে আসলেই দেখবা তুমি সবগুলাই পারছো। কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট এত কঠিন কোনো জিনিস না। এটা হচ্ছে কার্লের ক্ষেত্রে পার্থক্য কি ডাইভারজেন্সের সাথে, যে আমরা যখন ডাইভারজেন্স বের করি তখন ডট প্রোডাক্ট করেছিলাম, এখন যে ভেক্টরটা দেয়া থাকবে তার ক্রস প্রোডাক্ট করব এবং রেজাল্ট একটা ভেক্টর ফিল্ড আসবে। তাহলে এটা দিয়ে আবার একটা ম্যাথ দেখে ফেলি, এফ ভেক্টর সমান সমান মাইনাস ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ, এটার কার্ল বের করতে বলেছে। তাহলে বুঝতেই পারছো নাবলা ভেক্টর আর এই যে প্রদত্ত এফ ভেক্টর এদের মাঝখানে ডট না করে এখন কি করব, কার্ল বের করব, সো ক্রস করব। তাহলে ক্রস প্রোডাক্টের আমাদের যে রুল আছে আমরা ওই রুল অনুযায়ী যাই। এখানে হচ্ছে আই ক্যাপ, এটা হচ্ছে জে ক্যাপ, এটা হচ্ছে কে ক্যাপ। তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের ক্ষেত্রে আমাদের নাবলার ক্ষেত্রে কি আসবে, ডেল ডেল এক্স, এটা আসবে ডেল ডেল ওয়াই, এটা আসবে ডেল ডেল জেড। আর এখানে আই ক্যাপের আগে কি লেখা মাইনাস ওয়াই, এখানে জে ক্যাপের আগে লেখা হচ্ছে এক্স, আর কে ক্যাপের কোনো কিছু নাই, সো 0। তাহলে আলটিমেটলি এইটা যদি আমরা করতে যাই, আমাদের শুরুতে যদি আমরা কে ক্যাপ রাখি তাহলে এখানে রেজাল্ট আসে হচ্ছে ডেল ডেল এক্স অফ এক্স মাইনাস ডেল ডেল ওয়াই অফ মাইনাস ওয়াই, তাই তো। এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। এই তো। তাহলে এখন ডেল ডেল এক্স অফ এক্স কি 1 আর ডেল ডেল ওয়াই অফ ওয়াই কি মাইনাস 1। তাহলে এখান থেকে আমাদের কত চলে আসে, কে ক্যাপ ভিতরে থাকে হচ্ছে 1 মাইনাস মাইনাস 1 মানে 1 প্লাস 1। তাহলে আমাদের রেজাল্ট কত আসে এখানে 2 কে ক্যাপ। এই যে ডান পাশের ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো এটা কিন্তু ঘুরতেছে একটা ডিরেকশনে, রাইট, এই যে এইদিকে। তাহলে তুমি অলরেডি ছবি দেখেই তোমার ডিসাইড করে ফেলার কথা যে এখানে একটা কার্ল থাকবে এবং কার্লের রেজাল্টটা কত তাহলে 2 কে ক্যাপ। তাহলে আশা করছি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো যে আমরা এটা আসলে কিভাবে করে করলাম। এখন তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আমরা আশা করছি এটা বের করতে পারবা। সো এই অঙ্কগুলো তোমরা যদি আরেকবার একটু মনোযোগ দিয়ে দেখে ফেলো তাহলেই হোপফুলি আর ঝামেলা থাকবে না। এবার আমাদের আজকের দিনের লাস্ট যে পোল কোশ্চেন সেটা পোল কোশ্চেন নাম্বার 5। তাহলে পোল 5 এর অ্যান্সারটা সবাই দিয়ে দাও দেখি। একটু আগে আমি কিন্তু কথায় কথায় এটার উত্তর দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, সো অ্যারাউন্ড আমাদের 40 সেকেন্ডসের মতো টাইম শেষ। আমি তোমাদের পোল এন্ড করে রেজাল্ট দেখাই। ম্যাক্সিমামই তোমরা অ্যান্সার দিয়েছো বি এবং আজকের দিনের 5 নাম্বার পোলেও তোমরা সবাই মোটামুটি কারেক্ট অ্যান্সার দিয়েছো। সো কনগ্রেচুলেশনস এন্ড সো থ্যাংক ইউ। তাহলে এটা রেজাল্ট হচ্ছে অঘূর্ণনশীল, তাই না? যারা এ অ্যান্সার দিয়েছো তারা একটু ভুল করেছি, একটু মনে রাখবা কার্লের মান 0 হলে
কোনো কার্লের মান শূন্য মানে কি কার্ল নাই, কার্ল মানে ঘোরা, কার্ল যদি না থাকে তো সে ঘুরবে না, তাহলে এটাকে বলা হয় অঘূর্ণনশীল। এইটা দেখো আমি একটু নোট করে দেই, এই যে আমরা যখন কার্ল নিয়ে কথা বলছিলাম এখানে লিখে দেওয়া আছে কার্ল শূন্য হলে এই লাইনটা অবশ্যই মনে রাখবা, ভেলোসিটি ভেক্টর ভেলোসিটি ফিল্ড যেটা বা ভেক্টর ফিল্ড যেটা ওটাকে আমরা অঘূর্ণনশীল বা ইররোটেশনাল বলি, আর যে ফোর্স ফিল্ডটা থাকে তাকে আমরা বলি সংরক্ষণশীল বা কনজারভেটিভ। এইটা একটু মনে রাখতে হবে। আর ডাইভারজেন্সের ক্ষেত্রে এইটা একটু মনে রাখবা যে কোনো একটা ফিল্ডের ভেক্টর ফিল্ডের প্রত্যেক বিন্দুতে যদি ডাইভারজেন্স শূন্য হয় তাহলে সেই ফিল্ডটাকে বলা হয় হচ্ছে সলিনয়েডাল। এই সলিনয়েডাল কখন হয়, অঘূর্ণনশীল কখন হয়, এইটা একটু আমাদের সবার মনে রাখতে হবে। তাহলে আমরা কি পেলাম, যখন আমরা গ্রেডিয়েন্ট বের করব, গ্রেডিয়েন্ট বের করার সময় সিম্পল গুণ, যেমন 3 × 3 9 হয় এরকম গুণ, নাবলা ভেক্টরের সাথে যে ভেক্টরটা দেওয়া থাকবে তার বা যে স্কেলার ফিল্ডটা দেওয়া থাকবে তার সিম্পল গুণ করলেই চলে আসবে। আর যদি আমাদেরকে ডাইভারজেন্স বের করতে বলে তখন আমরা নাবলা ভেক্টরের সাথে প্রদত্ত ভেক্টর ফিল্ডের ডট প্রোডাক্ট বের করব, আর যখন আমরা কার্ল বের করব তখন প্রদত্ত ভেক্টর ফিল্ডকে নাবলা ভেক্টরের সাথে ক্রস করতে হবে। তাহলে একটাতে ডট একটাতে ক্রস, গ্রেডিয়েন্টে সিম্পল গুণ। এই তো, এটাই হচ্ছে আমাদের কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্টের অংশ। তাহলে এই পর্যন্ত যদি মোটামুটি সবাই বুঝি, আশা করছি আমরা মোটামুটি ক্লাসটা বুঝতে পেরেছি। সো তোমাদের জন্য আমাদের আজকের এই ক্লাসের এই পর্যন্তই হচ্ছে গিয়ে বেসিক পড়ালেখাটা ছিল। যারা যারা বুঝতে চেষ্টা করেছো বা যারা যারা বুঝতে পেরেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা বুঝি নাই তাদেরকে একটু রিকোয়েস্ট করি কিছুক্ষণের মধ্যেই পিডিএফটা আপলোড করে ফেলবো। সো তোমরা তোমাদের যেভাবে করে এখানে লগ ইন করে তোমাদের স্টুডেন্ট আইডি থেকে লগ ইন করে ঢুকেছো তোমরা পিডিএফটা সেখানে পেয়ে যাবা। পিডিএফটা ডাউনলোড করে ঠান্ডা মাথায় কিছুক্ষণ পর আবার ওই পিডিএফটা একটু রিভাইজ দিলেই তোমরা বুঝে যাবা আমি আসলে কোন লাইনের পর কি করেছি, কোন ফর্মুলায় কিভাবে ইউজ করেছি, কোন ম্যাথ কিভাবে করা আছে। আমি কালার চেঞ্জ করে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি কোনো ঝামেলা হবে না পিডিএফটা পড়ার সময়। সো আজকে এই পর্যন্তই, আবার ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংক ইউ অলট পোল কোশ্চেনগুলো সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। ভাইয়া হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, আমরা তাহলে টিচার আচ্ছা হ্যাঁ ইভ্যালুয়েশনটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ শিওর। পার্টিসিপেন্ট যারা আছো তোমরা, আমরা একটা পোল দিচ্ছি, এটাকে ভালো করে পড়ো, মানে টিচার ইভ্যালুয়েশনটা একটু ভালো করে পড়ে তারপর আনসার দিবা। আর হচ্ছে তোমরা অনেকে এক্সামের কথা জিজ্ঞেস করেছো, তোমরা হচ্ছে তোমাদের প্রোফাইলে লগ ইন করে ওখানে দেখবা মাই রুটিনে তোমার ক্লাস এক্সাম সবই দেওয়া আছে, তো ওখান থেকে এক্সাম দিতে পারবা। আর ভাইয়া তো বলে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিবে। আর যদি না বুঝতে পারো ভিডিওটা থাকবে, একটু পরে ভিডিওটা তোমাদের প্রোফাইলে আপলোড হয়ে যাবে, তোমরা হচ্ছে আবার ভিডিওটা ওখান থেকে দেখে ক্লিয়ার হতে পারবা। আর বেশি যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে ব্রাঞ্চের নাম্বার বা আমাদের হেল্পলাইনের নাম্বার আছে, এগুলাতে একটু যোগাযোগ করবা কষ্ট করে। ওকে, পোলটা হচ্ছে আমরা ইন করে দিচ্ছি। তো পোলের রেজাল্টটা শেয়ার করতেছি, দেখতে পাচ্ছ খুব ভালো 54%, আর ভালো হচ্ছে 37, আর মোটামুটি হচ্ছে 8%, ভালো না কোনো পার্সেন্ট আসে নাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে হচ্ছে এ পর্যন্তই তোমাদের ক্লাস। আর আগামী ক্লাস তোমার রুটিন অনুযায়ী ক্লাসে 8টার আগে জয়েন করার চেষ্টা করবা, 8টা 5 মিনিট আগে থেকে জয়েন করার চেষ্টা করবা, কারণ তোমরা রাইট টাইমে জয়েন করলে আমরা হচ্ছে রাইট টাইমে শুরু করতে পারি ক্লাসটা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, শেষ করে দিই। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই, আমরা শেষ করতে পারি, সমস্যা ওকে নেই। ভাই, ঠিক আছে ভাই, শেষ করে দিই। জি। ওকে।